না, এক হচ্ছে সেল স্ট্রাকচার, কোষের গঠন, মোড অফ নিউট্রিশন, পুষ্টির মাধ্যম বা পুষ্টির প্রক্রিয়া, বডি অর্গানাইজেশন অর্থাৎ দেহের গঠনগত জটিলতা, এবং রিপ্রোডাকশন অর্থাৎ জনন, আর ফাইলোজেনেটিক রিলেশনশিপ জাতিজনীগত সম্পর্কের উপর নির্ভর করে। তো আমি যে ছবিটা দেখতে পাচ্ছি পাশে, তো এই ছবিটা যে কোনো বইয়ে পেয়ে যাবে। তো এই ছবিটা আলাদা করে যদি একটু বিশ্লেষণ করা যায়, তো আমরা প্রথমেই দেখব যে একদম নিচে রয়েছে কিংডম মোনেরা, রাজ্য মোনেরা। এই মোনেরার অন্তর্গত আমরা বলতে পারি যে রয়েছে সকল প্রোক্যারিওট, এবং মোনেরার থেকে জটিল আমরা যদি দেখি, অর্থাৎ মোনেরা বাদ দিয়ে মোনেরা যারা, তারা হলো প্রোক্যারিওট, এরা বাদ দিয়ে যদি দেখি তাহলে সকলেই হচ্ছে এই জীবজগতে ইউক্যারিওট। এবং ইউক্যারিওটের মধ্যে কারা রয়েছে, না আমি বলতে পারি কিংডম প্রোটিস্টা, এছাড়া কিংডম ফাঙ্গি, কিংডম প্ল্যান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া, এরা সকলেই হচ্ছে ইউক্যারিওট। তো আমরা দ্বিতীয় দেখতে পাচ্ছি যে 2 নম্বর কিংডম প্রোটিস্টা, এরা কারা, না এরা হচ্ছে এককোষী ইউক্যারিওট। এরা ইউক্যারিওট অবশ্যই, আমরা বলতে পারি যে জীবজগতে যে সকল জীব ইউক্যারিওট কিন্তু এককোষী, তারা হচ্ছে বলা যেতে পারে যে এই প্রোটিস্ট বা প্রোটিস্টা। এবং এরপরে যদি আমরা দেখি তাহলে ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে মোড অফ নিউট্রিশনের ওপর যখন আমি ভাগ করছি, তাহলে মোনেরাকে দেখা যাচ্ছে যে বিশেষ করে ভাগ করা হয়েছে অটোট্রফি। এরা সাধারণত অটোট্রফি হচ্ছে এদের মোড অফ নিউট্রিশন। ঠিক আছে, অবশ্যই এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অটোট্রফি ছাড়াও এদের হেটেরোট্রফিজম দেখা যায়। অটোট্রফিজম অর্থাৎ স্বভোজী পুষ্টির প্রক্রিয়া দেখা যায়, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখবো যে এখন বর্তমানে আমরা যদি দেখি তাহলে মনেরাতে হেটেরোট্রপিক মোড অফ নিউট্রিশনও দেখতে পাই। এরা প্রোক্যারিওট, এবং কিংডম প্রোটিস্ট এরা হলো ইউক্যারিওট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লেক্সিটি অফ সেল লেখা রয়েছে, অর্থাৎ কোষের গঠনগত জটিলতার ভিত্তিতে সাধারণত একে ভাগ করা হয়েছে। অপরদিকে আমরা যদি একটু ওপরে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মাল্টিসেলুলার ইউক্যারিওটস ইনক্লুডস কিংডম প্ল্যান্টি, কিংডম ফাঙ্গি অ্যাজ ওয়েল অ্যাজ কিংডম অ্যানিমেলিয়া। এখানে কমপ্লেক্সিটি অফ অর্গানিজমের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এদের শ্রেণীবিভাগ করা হয়েছে। অপরদিকে আরও আমরা বলতে পারি যে এদের আলাদা আলাদা করে মোড অফ নিউট্রিশন এবং ইকোলজিক্যাল স্ট্যাটাস, পয়েন্ট সি এবং ডি দেখতে পাচ্ছ, পয়েন্ট সি এবং ডি। তো এরা কারা, কিংডম প্ল্যান্টি কারা, এদের মোড অফ নিউট্রিশন কি, এরা প্রডিউসার, এরা অটোট্রপস। কিংডম ফাঙ্গি কারা, এরা ডিকম্পোজার, এরা বিয়োজকের ভূমিকা পালন করে। এবং আমি বলতে পারি যে হেটেরোট্রপ অর্থাৎ মোড অফ নিউট্রিশন হচ্ছে হেটেরোট্রপ এবং ইকোলজিক্যাল স্ট্যাটাস হচ্ছে ডিকম্পোজার। মাথায় রাখবে, এগুলো প্রশ্ন কিন্তু এক একটা। কিংডম প্ল্যান্টের মোড অফ নিউট্রিশন অটোট্রপ, আর ইকোলজিক্যাল স্ট্যাটাস আমি বলতে পারি বাস্তুতান্ত্রিক যে ভূমিকা, সেটা হচ্ছে এরা প্রডিউসার, এরা উৎপাদক। অপরদিকে কিংডম ফাঙ্গির ক্ষেত্রে এরা হেটেরোট্রফ অর্থাৎ পরভোজী, এবং এরা বিয়োজক, এদের বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো এরা বিয়োজকের ভূমিকা পালন করে। অপরদিকে কিংডম অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি হেটেরোট্রপ, মোড অফ নিউট্রিশন হচ্ছে হেটেরোট্রপ, এরা কনজিউমার অর্থাৎ এরা খাদকের ভূমিকা পালন করে। তো আশা করছি এই যে চিত্রটা আমরা দেখলাম এর বিশ্লেষণ করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, যে কোনো বইয়ে এই চিত্র পাওয়া যায়। আমরা নিচের ছবিটার সাহায্যেও, হ্যাঁ কিছু বলবেন? স্যার হোলোজয়িক মানে? হলোজয়িক পুষ্টি আমরা সাধারণত প্রাণ, এখানে কোথায় হলোজয়িক দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি হলোজয়িক বাবা? স্যার এনসিআরটি তে দেওয়া আছে অ্যানিমেলিয়াতে, আচ্ছা, মোড অফ নিউট্রিশন। আচ্ছা, আমি এনসিআরটির যে ছকটা রয়েছে আমি সেই ছকে আসব, আমি বলবো। এছাড়া আমরা হলোজয়িক পুষ্টি অফলাইনে আলোচনা করেছি, একটু মনে করার চেষ্টা করবে, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, আমি আরও একবার অবশ্যই বলে দেবো। ঠিক আছে, একটু দেখো যেটা আমি বলছি, অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, বলছে যে এখানে যদি দেখি তাহলে যারা মনেরা দেখতে পাচ্ছি নিচের ছবিটায়, তারা প্রোক্যারিওট অবশ্যই, এবং মনেরা বাদ দিয়ে সকলেই হচ্ছে ইউক্যারিওট, নিচে লেখা রয়েছে। আমরা বলতে পারি যে এই জীবজগতে মনেরা এবং প্রোটিস্ট এরা হচ্ছে একমাত্র এককোষী,
অপরদিকে আমরা যদি দেখি তাহলে ফাঙ্গি বা প্ল্যান্টি এদের মধ্যে যদি পার্থক্য করা যায় তাহলে আমরা বলতে পারি ফাঙ্গি হলো ক্লোরোফিল বিহীন উদ্ভিদ, এরাও উদ্ভিদ কিন্তু এরা ক্লোরোফিল বিহীন, আর প্ল্যান্টি হচ্ছে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য একটা সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে সেল ওয়াল প্রেজেন্ট। সেল ওয়াল প্রেজেন্ট অর্থাৎ আমি বলতে পারি যে কোষ প্রাচীর উপস্থিত, আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে ক্লোরোফিল অনুপস্থিত এবং কোষ প্রাচীর অনুপস্থিত। এরা স্বাভাবিকভাবে আমি বলতে পারি ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এরা মাল্টি সেলুলার। কিন্তু হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশন যে প্রক্রিয়া তারও কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে ফাঙ্গি মাল্টি সেলুলার বলা হচ্ছে, ফাঙ্গিকে মাল্টি সেলুলার বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু এই ফাঙ্গির অন্তর্গত কিছু এমন আমরা জীব দেখতে পাই যেগুলো এককোষী, যেমন ইস্ট। ফলে আমি বলতে পারি যে ইস্টের যে অবস্থান সেটা সুনির্দিষ্ট নয়। এটা আমরা বলতে পারি যে 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনের একটা সীমাবদ্ধতা। এছাড়াও আরও কিছু সীমাবদ্ধতা আমরা পেয়ে থাকি, যেমন 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশন আলোচনা করলে আমরা বলতে পারি যে এখানে ভাইরাসকে কোনো স্থান দেওয়া হয়নি বলতে পারি। প্রথম কথা, আগেই দেখেছি যে ইস্টের যে অবস্থান সেটা সুনির্দিষ্ট নয় বলা যেতে পারে। তো এরকম কিছু ত্রুটি দেখা যায়, এরকম কিছু মানে সীমাবদ্ধতা আমরা পেয়ে থাকি। তো অবশ্যই এটা যদি আলাদা করে আলোচনা করা যায় বুঝতে বিশেষ অসুবিধা হবে না। ফলে আমি আশা করব যে তোমরা সকলে একটু বইটা যদি দেখো, একটু পড়ো, তাহলে ধারণা সুস্পষ্ট হবে। 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনের সীমাবদ্ধতা রয়েছে বলে এখন বর্তমানে 6 কিংডম ক্লাসিফিকেশন আমরা মানে আলোচনা করে থাকি। আমি পরে 6 কিংডম ক্লাসিফিকেশনে আসছি। তার আগে একবার দেখে নিই যে 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে সাধারণত জীবদের বৈশিষ্ট্য সম্পর্কে কি ধারণা পাওয়া যায়। এখানে আমরা যে আগের ছবিটার বিশ্লেষণ করলাম, এখানেও আলাদা করে হয়তো বিশেষ কিছু বলার নেই। ওই ছবিটাতেই যা আমরা দেখেছি এখানেও সেই একই জিনিস রয়েছে। বলতে পারি যে মোনেরা, প্রোটিস্ট, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া দেখতে পাচ্ছ। বলছে সেল টাইপ, মোনেরা প্রোক্যারিওট আমরা জানি, প্রোটিস্টটা ইউক্যারিওট, ফাঙ্গিও হচ্ছে ইউক্যারিওট এবং প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা সকলেই ইউক্যারিওট, মানে মোনেরা বাদ দিয়ে সকলেই ইউক্যারিওট। খুব ভালো কথা। বলছে মোনেরার ক্ষেত্রে কোষ প্রাচীর উপস্থিত, প্রোটিস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে কিছু ক্ষেত্রে উপস্থিত, অর্থাৎ প্রেজেন্ট ইন সাম, সকলের ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে উপস্থিত, কিছু ক্ষেত্রে অনুপস্থিত। খুব গুরুত্বপূর্ণ এটা। ফাঙ্গির ক্ষেত্রে উপস্থিত, প্ল্যান্টির ক্ষেত্রেও উপস্থিত, অ্যানিমেলিয়ার ক্ষেত্রেই একমাত্র অনুপস্থিত। এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে, সেটা হচ্ছে যে মোনেরার ক্ষেত্রে সাধারণত যে কোষ প্রাচীর সেটা নন সেলুলোজিক অর্থাৎ সেলুলোজ দ্বারা নির্মিত নয়। মোনেরার কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত নয়। মোনেরার অন্তর্গত ব্যাকটেরিয়া দেখতে পাই। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পেপটাইডোগ্লাইকেন দেখতে পাই, পেপটাইডোগ্লাইকেন দ্বারা নির্মিত, আমরা পরে আলোচনা করব। এখানে যেমন লেখা রয়েছে যে আমরা দেখব যে সেলুলোজ বিহীন কোষ প্রাচীর দেখা যায়। সেলুলোজ বিহীন কোষ প্রাচীর বলতে সেলুলোজ অনুপস্থিত। আমরা বলতে পারি যে কী নিয়ে গঠিত না, পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। মাথায় রাখবেন। বলছে প্রোটিস্টার ক্ষেত্রে সেরকম কিছু বলা নেই যে যাদের উপস্থিত সে মানে তাদের ক্ষেত্রে উপাদানটা কি সেটা আলাদা করে বলা নেই। কিছু ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর দেখতে পাই। বলছে ফাঙ্গির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ইট ইজ উইদাউট সেলুলোজ অর্থাৎ সেলুলোজ বিহীন। ফাঙ্গির ক্ষেত্রে আমরা জানি যে এটি কাইটিন নির্মিত, আমরা বলতে পারি। প্ল্যান্টির ক্ষেত্রে এটি সেলুলোজ দ্বারা নির্মিত, আমরা বলতে পারি। প্ল্যান্টির ক্ষেত্রে সাধারণত এই কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে অনুপস্থিত। আমরা নিউক্লিয়ার মেমব্রান, দেখো প্রোক্যারিওট যখন বলছি তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রান মোনেরার ক্ষেত্রে অনুপস্থিত। অপরদিকে আমরা বলতে পারি যে প্রোটিস্টার ক্ষেত্রে আমরা যদি দেখি ফাঙ্গি, প্রোটিস্ট, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া তাদের সকলের ক্ষেত্রে অবশ্যই এরা যেহেতু ইউক্যারিওট, ফলে আমরা বলতে পারি যে নিউক্লিয় পর্দা উপস্থিত। বডি অর্গানাইজেশন অর্থাৎ দেহের গঠনগত জটিলতা, আমি বলতে পারি মোনেরা এরা হচ্ছে সেলুলার অর্থাৎ কোষীয় জীব, অর্থাৎ এদের কোষীয় সংগঠনের স্তর দেখা যায়। এরা নিম্ন শ্রেণীর জীব, সাধারণত এককোষী প্রকৃতির হয়ে থাকে। অপরদিকে প্রোটিস্টার ক্ষেত্রেও যদি দেখি তাহলে প্রোটিস্টার ক্ষেত্রে আমরা দেখব যে এরাও কোষীয় জীব, সাধারণত এককোষী জীব।
বলা যেতে পারে যে কোষীয় সংগঠনের স্তর দেখা যায়, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বলা যেতে পারে। ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এদের ক্ষেত্রে আমরা দেখব যে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফাঙ্গির ক্ষেত্রে মাল্টি সেলুলার বহুকোষী, কিন্তু আমরা বলতে পারি যে সেরকম কলাতন্ত্রযুক্ত নয়, অর্থাৎ টিস্যু সিস্টেম দেখা যায় না, তবে লুজ টিস্যু দেখতে পাই। লুজ টিস্যু, দে আর ফর্মড অফ লুজ টিস্যু। কলাতন্ত্র সুগঠিত নয়, এক কথায় কলাতন্ত্র সুগঠিত নয়, লুজ টিস্যু দেখা যায়, ঠিক আছে। ওয়েল অর্গানাইজ টিস্যু সিস্টেম অনুপস্থিত। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে টিস্যু এবং অর্গান অবশ্যই, অর্থাৎ কলাতন্ত্রযুক্ত এবং কলার সমন্বয় অঙ্গ দেখতে পাই। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম দেখা যাচ্ছে যে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মোড অফ নিউট্রিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলতে পারি যে মোনেরার ক্ষেত্রে আমরা অটোট্রপিক এবং হেটেরোট্রপিক এখানে বলা আছে। একটু 1 মিনিট জাস্ট ওয়েট করবে। হ্যাঁ, মোনেরার ক্ষেত্রে আমি আগেও বলেছি যে বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে মোনেরার ক্ষেত্রে মোড অফ নিউট্রিশন ইজ বোথ অটোট্রপিক অ্যাজ ওয়েল অ্যাজ হেটেরোট্রপিক। অটোট্রপিক, দেখো অটোট্রপিক আবার দু প্রকার হতে পারে। অটোট্রপিক মানে স্বভোজী। তো স্বাভাবিকভাবে এটা যদি দেখি তাহলে দু প্রকার হতে পারে। এক হচ্ছে ফোটো অটোট্রপিক, আর এক হচ্ছে কেমো অটোট্রপিক। কেমো অটোট্রপিক অর্থাৎ রাসায়নিক স্বভোজী, আর ফোটো অটোট্রপিক অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। ফটোসিনথেটিক লেখা আছে, কেমোসিনথেটিক এবং ফটোসিনথেটিক, অর্থাৎ যারা রাসায়নিক উপাদান ব্যবহার করে নিজের খাদ্য নিজেই সংশ্লেষ করে, কিন্তু রাসায়নিক উপাদান ব্যবহার করে, তাদেরকে বলা হচ্ছে কেমোসিনথেটিক। আর ফটোসিনথেটিক যারা সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোক ব্যবহার করে যারা নিজের খাদ্য নিজে উৎপন্ন করে। আর হেটেরোট্রপিক পরভোজী। দেখো পরভোজী সাধারণত আমরা যদি দেখি তাহলে প্রধান দুটি প্রকার রয়েছে। একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক মানে মৃতজীবী, আর প্যারাসাইটিক মানে পরজীবী। তো এই দুটো প্রক্রিয়ায় আমরা দেখতে পাই। আর প্রোটিস্টার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে অটোট্রপিক এবং হেটেরোট্রপিক উভয় প্রকৃতির আমরা সাধারণত এই বলতে পারি যে মোড অফ নিউট্রিশন দেখা যায়। ফাঙ্গির ক্ষেত্রে সকলেই হেটেরোট্রপিক, এবং আমরা আগেই দেখেছি যে হেটেরোট্রপিক দু প্রকার হতে পারে, স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক। অর্থাৎ আমরা বলতে পারি যে মৃতজীবী, স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতজীবী এবং পরজীবী। আমরা আশা করছি সকলেই জানি যে মৃতজীবী পুষ্টির প্রক্রিয়া কাকে বলে এবং পরজীবী পুষ্টির প্রক্রিয়া কাকে বলে। প্ল্যান্টি, এরা উৎপাদকের ভূমিকা পালন করে। দে আর অটোট্রপিক, এরা স্বভোজী। দে আর ফটোসিনথেটিক অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি হেটেরোট্রপিক, এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে একটা বিশেষ প্রক্রিয়া আমরা দেখতে পাই, সেটা হচ্ছে হলোজোইক মোড অফ নিউট্রিশন। তো হলোজোইক মোড অফ নিউট্রিশন জিনিসটা কি না, আমরা বলতে পারি যে সাধারণত যারা সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে এবং দেহের মধ্যে খাদ্যের পরিপাক হয়, তাদেরকে বলা হচ্ছে হলোজোইক মোড অফ নিউট্রিশন। আমরা এই হলোজোইক মোড অফ নিউট্রিশন আমরা যেটা দেখছি, তার সঙ্গে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনের পার্থক্য করে নিতে পারি। স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী যারা, বিশেষ করে এরা বিয়োজকের ভূমিকা পালন করে, এবং এরা আমরা দেখব যে দেহের বাইরে উৎসেচক নিঃসরণ করে, এবং দেহের বাইরেই বলা যেতে পারে যে জটিল খাদ্যবস্তুর পরিপাক হয়, এবং স্বাভাবিকভাবে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়। আমরা বলতে পারি সেটা দেহের বাইরে হয়ে থাকে। এরা উৎসেচক নিঃসরণ করে বিভিন্ন, এবং দেহের বাইরেই পরিপাক ঘটায়। আর হলোজোইকের ক্ষেত্রে কি দেখব না, এরা সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে এবং দেহের মধ্যে উৎসেচকের সাহায্যে তার পরিপাক ঘটায় এবং জটিল খাদ্যবস্তুকে ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত করে, আমরা বলতে পারি। তো এটাই হচ্ছে পার্থক্য। তো অ্যানিমেলিয়া, বিশেষ করে উচ্চ শ্রেণীর যে অ্যানিমেলিয়া যারা রয়েছে, যেমন মানুষের ক্ষেত্রে হলোজোইক মোড অফ নিউট্রিশন দেখা যায়।
সবশেষে মোড অফ রিপ্রোডাকশন অর্থাৎ জননের বিভিন্ন প্রক্রিয়া, মোনেরার ক্ষেত্রে কনজুগেশন, এবং আলোচনা করলে আরও কিছু প্রক্রিয়া আমরা দেখতে পাই। এক কথায় তুমি বলতে পারো উভয় যৌন জনন এবং অযৌন জনন, বোথ সেক্সুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইজ ফাউন্ড ইন মোনেরা, এটা বলা যেতে পারে। তো এখানে শুধু কনজুগেশন বলা আছে, কিন্তু আলোচনা করলে দেখা যাবে যে তো মোনেরার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এখানে কনজুগেশন লেখা রয়েছে। তো আমরা আলোচনা করলে দেখব যে উভয় যৌন এবং অযৌন জনন দেখা যায়, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এখানে কনজুগেশন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখব যে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশনও যৌন জননের একটা প্রক্রিয়া মোনেরার ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে প্রোটিস্টের ক্ষেত্রে গ্যামেটিক ফিউশন এবং কনজুগেশন। তো এই প্রোটিস্টের ক্ষেত্রে গ্যামেটিক ফিউশনটা কি সেটা আলাদা করে আলোচনা করা যেতে পারে। আমরা আপাতত এইটুকু বলতে পারি যে গ্যামেটিক ফিউশন জেনারেলি রেফার্স টু ফিউশন অফ গ্যামেটস, গ্যামেটের মিলনকে বোঝায়, ঠিক আছে, গ্যামেটের মিলনকে বোঝায়। এবং এছাড়া কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিস্টে সাধারণত জনন সম্পন্ন হয়। ফাঙ্গির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক, ফার্টিলাইজেশন বা নিষেক। প্ল্যান্টের ক্ষেত্রেও ফার্টিলাইজেশন এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ফার্টিলাইজেশন। প্রোটিস্টের ক্ষেত্রে গ্যামেটিক ফিউশন বা গ্যামেটের মিলন এটাও নির্দেশ করছে ফার্টিলাইজেশন, তবে এখানে প্রক্রিয়াটা একটু পৃথক, সেটা আলাদা করে যখন আমরা প্রোটিস্টে আলোচনা করব তখন স্বাভাবিকভাবে আলোচনা করে নিতে পারি যে গ্যামেটিক ফিউশন বলতে কী বোঝাচ্ছে। এগিয়ে যাব, বলছে ডিমেরিটস অফ 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। আমি কিছু ত্রুটি এর পূর্বেই উল্লেখ করেছি যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির কিছু ত্রুটি দেখা যায়, কিছু সীমাবদ্ধতা দেখা যায়। আমরা একটু সংক্ষেপে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে কি কি ত্রুটি রয়েছে। যেমন এখানে প্রথমেই দেওয়া রয়েছে যে অ্যানিম্যাল প্রোটোজোয়ান্স হ্যাভ বিন ইনক্লুডেড ইন কিংডম প্রোটিস্টা। দেখো বর্তমানে যে রাজ্য প্রতিষ্ঠা, সেই রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত আমরা দেখব যে কিছু প্রোটোজোয়ান অর্থাৎ আদ্য প্রাণী, দেখো নামেই বলা হয়েছে বা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এরা প্রাণী। তো এরা প্রাণী হলেও এদেরকে সাধারণত প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা বুঝতে হবে। এরা প্রাণী হলেও এদেরকে প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত আমরা বলতে পারি যে প্রোটিস্টার মধ্যে আমরা দেখব যে ইউনিসেলুলার প্ল্যান্টসও পাওয়া যায়, অর্থাৎ এককোষী কিছু উদ্ভিদও আমরা পেয়ে থাকি, এককোষী ইউক্যারিওটিক উদ্ভিদ। তো স্বাভাবিকভাবে প্রোটিস্টা আলোচনা করলে বোঝা যাবে দ্যাট ইট ইজ আ হেটারোজেনাস গ্রুপ, ইট ইজ জেনারেলি আ হেটারোজেনাস গ্রুপ। একটা হেটারোজেনাস গ্রুপ কেন বলা হয়? কারণ এখানে উদ্ভিদ প্রাণী সকল জীব যারা এককোষী ইউক্যারিওট তাদেরকে এই প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তো এখানে আমরা একটা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি যে প্রাণী উদ্ভিদ সব একই সাথে একই গ্রুপ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হলো প্রোটিস্টা। দে শো ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন। স্বাভাবিক, এখানে উদ্ভিদদের মোড অফ নিউট্রিশন বা যে পুষ্টির প্রক্রিয়া আর প্রাণীর পুষ্টির প্রক্রিয়া আলাদা। তো মোড অফ নিউট্রিশনের ভিত্তিতে যখন জীবজগৎকে ভাগ করা হচ্ছে, তো ভেবে দেখবে যে কিভাবে সম্ভব যে উদ্ভিদ এবং প্রাণীকে একই গোষ্ঠীভুক্ত করা হয়, তাই না? তো দ্বিতীয় নম্বর, যেমন এটা আগেই উল্লেখ করা হয়েছে যে ইস্ট আর দো ইউনিসেলুলার ইউক্যারিওট। দেখো ফাঙ্গিতে আমরা দেখেছি তার যে বৈশিষ্ট্য, সাধারণ যে বৈশিষ্ট্য, সেখানে দেখা গেছে যে দে আর বেসিক্যালি ইউক্যারিওটিক অ্যান্ড অবভিয়াসলি দে আর মাল্টিসেলুলার, মানে তারা বহুকোষী ইউক্যারিওট। কিন্তু আমরা জানি যে এই ইস্ট হচ্ছে ছত্রাক, যেটি মূলত এককোষী। তো এদেরকে স্বাভাবিকভাবে ফাঙ্গির অন্তর্গত করা হয়েছে, কিন্তু এদেরকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়নি। দে ডু নট বিলং টু কিংডম প্রোটিস্টা। তো এটা একটা সীমাবদ্ধতা, এর কোনো নির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হয়নি। আমরা তৃতীয় নম্বর যে পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরেল্লা এবং ক্লামাইডোমোনাস, তো ইউনিসেলুলার, ইনক্লুডেড আন্ডার দ্য কিংডম প্ল্যান্টি। এবার আমরা প্রথমেই দেখেছি যে প্ল্যান্টির অন্তর্গত সকল জীব মাল্টিসেলুলার, যেমন ফাঙ্গির অন্তর্গত সকল জীব ইউনিসেলুলার
সরি মাল্টিসেলুলার, তার মধ্যে ইস্টকে রাখা হয়েছে বলে এটা একটা সীমাবদ্ধতা। অপরদিকে আমরা যদি দেখি তাহলে প্ল্যান্টটি এরাও মাল্টিসেলুলার, এরাও বহুকোষী। তো ভেবে দেখবে যে এই প্ল্যান্টটির অন্তর্গত আমরা পেয়ে থাকি ক্লোরেল্লা এবং ক্লামাইডোমোনাস। তো কিভাবে সম্ভব যে এরা এককোষী হলেও এদেরকে প্ল্যান্টটি অন্তর্ভুক্ত করা হয়েছে? এদেরকে প্রোটিস্টা অন্তর্ভুক্ত করা উচিত, দে শুড বি কেপ্ট ইন প্রোটিস্টা। এরপরে সবশেষে দেখতে পাচ্ছি ইউগ্লিনা লাইক অর্গানিজমস অ্যান্ড স্লাইম মোল্ডস উইথ ফ্লেক্সিবল লাইফস্টাইল মে নিড দ্য ক্রিয়েশন অফ অ্যান ইন্টারমিডিয়েট কিংডম অফ প্রোটিস্টা। ইউগ্লিনা এবং স্লাইম মোল্ডকে প্রোটিস্টা অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু এদের একটা ফ্লেক্সিবল লাইফস্টাইল দেখতে পাই। ফ্লেক্সিবল কেন বলা হচ্ছে? দেখো, ইউগ্লিনার একটা বিশেষ বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এরা, আমরা বলতে পারি যে এদের যে পুষ্টির প্রক্রিয়া সেটা হচ্ছে উভয় স্বভোজী এবং পরভোজী। আমি হয়তো আগের দিন উল্লেখ করেছি যে সূর্যালোকের উপস্থিতিতে মূলত এরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য সংশ্লেষ করে। অপরদিকে সূর্যালোকের অনুপস্থিতিতে এরা পরভোজী, অর্থাৎ অপরের ওপর নির্ভরশীল খাদ্যের জন্য। তো এই জন্য বলা হচ্ছে যে ফ্লেক্সিবল লাইফস্টাইল, অর্থাৎ অটোট্রপ এবং হেটেরোট্রপ বোথ। তো স্বাভাবিকভাবে এদেরকে প্রোটিস্টা অন্তর্গত রাখা হয়েছে। তো বলছে এই জন্য বলা যেতে পারে যে একটা মধ্যবর্তী বা একটা অন্তর্বর্তী গোষ্ঠী বা একটা অন্তর্বর্তী রাজ্যের প্রয়োজন, যেখানে এই ধরনের কিছু জীব যেমন ইউগ্লিনা বা স্লাইম মোল্ড এদেরকে পৃথক করা যেতে পারে। স্বাভাবিক। বলছে সবশেষে ভাইরাসেস অ্যান্ড ভিরিওয়েডস আর নট কেপ্ট ইন প্রপার প্লেস ইন দিস সিস্টেম। বলছে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ভাইরাসের বা কোনো নির্দিষ্ট অবস্থান, সুনির্দিষ্ট কোনো অবস্থান আমরা দেখতে পাই না। এগুলো আগেও আলোচনা হয়েছে, সরাসরি এগিয়ে যাব। বলছে 6 কিংডম, তাহলে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন তার কিছু লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই সীমাবদ্ধতাগুলি সংশোধন করা প্রয়োজন, এবং আমরা বলতে পারি যে সেই সীমাবদ্ধতাগুলি সংশোধন করে এই 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের প্রচলন হয়। বলছে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কার্ল উলস, একজন ভদ্রলোক যার নাম হচ্ছে কার্ল উলস। উনি সাধারণত এই 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম তার প্রবক্তা। দ্য সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ 3 ডোমেন সিস্টেম। এই 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে কে আমরা 3 ডোমেন সিস্টেমও বলে থাকি, 3টে ডোমেন। কারণ এই পদ্ধতিতে আমরা দেখব যে পুরো জীবজগৎটাকে 3টি আলাদা আলাদা ডোমেনে ভাগ করা হয়ে থাকে। একটু আমরা যদি পাশে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত 3টে ডোমেন, ডোমেন 1, ডোমেন 2 এবং ডোমেন 3। ডোমেন 1 আর কি, ডোমেন 2 হচ্ছে ব্যাকটেরিয়া এবং ডোমেন 3 হচ্ছে ইউক্যারিয়া। তো ডোমেন 1-এ আমি একটি কিংডম পেয়ে থাকি K1 কথার অর্থ হচ্ছে কিংডম। তো মোট এখানে 6টা কিংডম বা 6টা রাজ্য এই 3টে ডোমেনে ভাগ করা হয়, এবং এর অন্তর্গত আমরা দেখব যে 6টি রাজ্য রয়েছে। 6টি রাজ্য কি কি দেখতে পাচ্ছি? বলছে ডোমেন 1-এ যে আর্কি, সেই আর্কির অন্তর্গত একটি কিংডম K1, কিংডম 1, সেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, কিংডম আর্কি ব্যাকটেরিয়া। ডোমেন 2 তার অন্তর্গত আমি দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া, বলতে পারি যে এরা হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া, বাট এদেরকে ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। ইউ ব্যাকটেরিয়াও বলে থাকি, ইউ কথার অর্থ হচ্ছে প্রকৃত। তো ব্যাকটেরিয়া এর অন্তর্গত K2, সাধারণত আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কিংডম পেয়ে থাকি, এই কিংডমকে ইউ ব্যাকটেরিয়াই বলা হয়। ইউ ব্যাকটেরিয়া, প্রকৃত ব্যাকটেরিয়া এই ডোমেনের অন্তর্গত। ডোমেন 3 ইউক্যারিয়া, অর্থাৎ আমরা বলতে পারি যে ইউ কথার অর্থ হচ্ছে আমরা জানি যে আদর্শ, আর ক্যারিয়া কথাটি ক্যারিয়ন থেকে এসছে, অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস যুক্ত। তার মানে জীবজগতে যারাই ইউক্যারিওট তাদের সকলকে এই ডোমেন ইউক্যারিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আমরা যে কিংডমগুলো পেয়ে থাকি, তৃতীয় কিংডম যেমন দেখতে পাচ্ছি প্রোটিস্টা, চতুর্থ কিংডম যেমন দেখতে পাচ্ছি ফাঙ্গি, এবং 5 নম্বর কিংডম প্ল্যান্ট এবং অ্যানিমেলিয়া। দেখো সবই আছে। আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে দেখেছি মোনেরা ছিল, প্রোটিস্টা ছিল,
ফাঙ্গি ছিল, পাশাপাশি এটাও দেখেছি যে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এগুলোও ছিল। 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল। সিক্স কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে কি দেখতে পাচ্ছি না 6টি রাজ্য, এবং এই 6টি রাজ্য 3টি ডোমেনের অন্তর্ভুক্ত। তো বুঝতেই পারছো যে একটি এখানে বেড়েছে, এবং আমরা বলতে পারি সেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। দেখো এটা বুঝতে হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, এটা বিশেষ অসুবিধা হবে না বুঝতে, যে 6 নম্বর কিংডম মানে 6টি রাজ্যে ভাগ হয়ে যাওয়ার কারণ হলো যে একটি এখানে অতিরিক্ত আমরা কিংডম আর্কি ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। খুব ভালো কথা, কিন্তু একটু উপলব্ধি করার চেষ্টা করবে, এখানে একটু উপলব্ধি করার চেষ্টা করবে। 1 মিনিট, হ্যাঁ। এখানে একটু উপলব্ধি করার বিষয় সেটা হচ্ছে যে এটা 6টা হলো কেন। দেখো প্রোটিস্টা আছে, ফাঙ্গি আছে, প্ল্যান্টি আছে, অ্যানিমেলিয়া আছে, খুব ভালো কথা। শুধু যদি আলাদা করে একটু পর্যবেক্ষণ করে দেখো তাহলে মোনেরাটা নেই। মোনেরার অন্তর্গত কারা ছিল? প্রোক্যারিওট ছিল, তাই না? প্রোক্যারিওট সুনির্দিষ্ট নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত নয়। তো মোনেরার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিংডম যাকে বলা হচ্ছে ইউব্যাকটেরিয়া, যেটি মূলত ডোমেন ব্যাকটেরিয়ার অন্তর্গত, এটা বলতে পারি। তো এক কথায় আরেকটি দেখতে পাচ্ছি আর্কি ব্যাকটেরিয়া, এরাও ব্যাকটেরিয়া, এটা প্রাচীন ব্যাকটেরিয়া। তো দেখতে গেলে যে মোনেরা সেটাকেই 2টো ভাগে ভাগ করে দেওয়া হয়, উপলব্ধি করবে ব্যাপারটা। প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া যেমন 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি এখানেও আছে। মোনেরার পরিবর্তে আমরা বলতে পারি যে মোনেরাকে এখানে 2টো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক হচ্ছে যেগুলো প্রকৃত ব্যাকটেরিয়া, এক হচ্ছে যেটা প্রাচীন ব্যাকটেরিয়া। প্রাচীন ব্যাকটেরিয়া কোন কিংডম অন্তর্গত? আর্কি ব্যাকটেরিয়া অন্তর্গত। আর যেগুলো প্রকৃত ব্যাকটেরিয়া সেটা ইউ ব্যাকটেরিয়া অন্তর্গত। তো আশা করছি বুঝতে বিশেষ অসুবিধা হবে না এবার, যে এই মোনেরাটাকে 2টো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে প্রাচীন ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে বিশেষ করে আমরা বলতে পারি যে প্রকৃত ব্যাকটেরিয়া। তাহলে যার জন্য দেখা যাচ্ছে যে এখন 5টার পরিবর্তে 6টা। তো নিচে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং বৈশিষ্ট্যের পার্থক্য দেওয়া আছে, বিশেষ করে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ার মধ্যে। আমি বলতে পারি যে ডোমেন আর্কি, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া। তো সাধারণ সেই বৈশিষ্ট্যগুলোকে একটু দেখে নেওয়ার দরকার আছে। বলছে যে আর্কির ক্ষেত্রে যদি সেল টাইপ দেখি তাহলে সেল টাইপ হচ্ছে এরা প্রোক্যারিওট, অবশ্যই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই প্রোক্যারিওট। একমাত্র আমরা যদি দেখি তাহলে যে ডোমেন ইউক্যারিয়া তার অন্তর্গত যে কিংডমগুলি তারা সকলেই হচ্ছে ইউক্যারিওটিক, আগেই বলা হয়েছে। বলছি হিস্টোন, দেখো হিস্টোন বলতে এখানে হিস্টোন প্রোটিনের কথা বলা হয়েছে। আশা করছি আমরা সকলেই মোটামুটি জানি হিস্টোন প্রোটিন কি। হিস্টোন প্রোটিন হচ্ছে এক প্রকার বেসিক প্রকৃতির প্রোটিন, যেগুলি বেসিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সমৃদ্ধ, আমরা জানি, এবং মূলত ক্রোমোজোমের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ক্রোমোজোম সৃষ্টিতে, ক্রোমোজোমের গঠনে বিশেষ ভূমিকা পালন করে এই হিস্টোন প্রোটিন। এখানে আর্কির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ প্রোটিনস সিমিলার টু হিস্টোনস, অর্থাৎ হিস্টোনের মতোই প্রোটিন দেখা যায়, তবে হিস্টোন দেখা যায় না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও হিস্টোন দেখা যায় না। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্টে আমরা সবসময় এই হিস্টোন প্রোটিন থেকে প্রশ্ন আশা করতে পারি। ওই জন্য ভালো করে দেখবে যে আর্কি, ডোমেন আর্কির ক্ষেত্রে হিস্টোন দেখা যায় না, কিন্তু হিস্টোনের মতো প্রোটিন দেখা যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই হিস্টোন দেখা যায় না। ইউক্যারিয়া, এদের সকলের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন বর্তমান। ইন্ট্রন, দেখো ইন্ট্রনটা এই মুহূর্তে আমরা বুঝে সময় নষ্ট করব না যে ইন্ট্রন জিনিসটা কি। এই মুহূর্তে ইন্ট্রন ব্যাপারটা কি সেটা হয়তো বুঝতে গেলে একটু সময় নষ্ট হবে। আমরা ঠিক জায়গায় ইন্ট্রন সম্পর্কে অবশ্যই আলোচনা করব। আপাতত শুধু দেখে নাও যে এটা একটা পার্থক্যের বিষয় আর্কি এবং ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ার মধ্যে। সেটা হচ্ছে আর্কির ক্ষেত্রে কিছু ইন্ট্রন দেখা যায়, সাম ইন্ট্রনস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো ইন্ট্রনস দেখা যায় না। ইউক্যারিয়ার ক্ষেত্রে মোস্ট কন্টেন ইন্ট্রনস, অর্থাৎ আমরা বেশিরভাগই দেখব ইন্ট্রন রয়েছে।
তাহলে আর্কির ক্ষেত্রে নেই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও নেই, ইউক্যারিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে বেশি সংখ্যক নিউট্রন দেখা যায়। ব্যাস এইটুকুই আপাতত। বলছে রাইবোজোম, এটা গুরুত্বপূর্ণ। আমরা আর্কির ক্ষেত্রে 70s প্রকৃতির রাইবোজোম দেখতে পাই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও 70s প্রকৃতির, এবং ইউক্যারিওটের ক্ষেত্রে আমরা 80s প্রকৃতির রাইবোজোম দেখতে পাই, এটা আমরা জানি। সেল ওয়াল কম্পোজিশন বলছে আর্কির ক্ষেত্রে সাধারণত আমরা দেখবো যে এটি প্রোটিন দ্বারা নির্মিত, মেড আপ অফ প্রোটিন। সেল ওয়াল in case of archaebacteria it is we can say that it is made up of protein, এটা প্রোটিন নির্মিত, কিন্তু পেপটাইড ও গ্লাইকেন অনুপস্থিত। ভালো করে বুঝবে, আমরা মনেরা যদি তার বৈশিষ্ট্য আলোচনা করে দেখি তাহলে মনেরার ক্ষেত্রে কিন্তু পেপটাইড ও গ্লাইকেন নির্মিত কোষ প্রাচীর দেখা যায়। সেখানে দেখতেই পাচ্ছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লেখাই আছে যে এদের ক্ষেত্রে কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন নির্মিত, কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর্কির ক্ষেত্রে কিন্তু পেপটাইডোগ্লাইকেন অনুপস্থিত কোষ প্রাচীরে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, বারবার বলা হচ্ছে। ইউক্যারিওটের ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে প্ল্যান্টের ক্ষেত্রে যেমন সেলুলোজ পেয়ে থাকি, ফাঙ্গির ক্ষেত্রে আমরা যেমন কাইটিন পেয়ে থাকি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের উপাদান নিয়ে মূলত কোষ প্রাচীর গঠিত। এগিয়ে যাব, বলছে একটু আমরা যদি এনসিআরটি ধরে এগোনোর চেষ্টা করি তাহলে অবশ্যই দেখবে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এনসিআরটিতে চোখ রাখলে অবশ্যই বুঝতে পারবে যে এর পরবর্তী টপিক হচ্ছে মনেরা, এর পরবর্তী টপিক হচ্ছে মনেরা। তো স্বাভাবিক তুমি বলবে যে স্যার আমরা কি 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম আলোচনা করছি? তো দেখতে গেলে দেখো এখানে 5 কিংডম বলে আলাদা করে বলা হয়নি, এখানে মনেরার যে সাধারণ বৈশিষ্ট্য সেটাই আলোচনা করা হচ্ছে। তুমি বলতে পারো যে বিশেষ করে মনেরার অন্তর্গত আমরা দুটোই পেয়ে থাকি, তাই না? এক হচ্ছে আর্কি এবং ইউব্যাকটেরিয়া, এটা দুটোই মনেরার অন্তর্গত চলে আসে। তো মনেরার সাধারণ বৈশিষ্ট্য বলতে আমরা এটাই ধরে নিতে পারি যে মনেরা অর্থাৎ প্রোক্যারিওট এবং এদের অন্তর্গত উভয় আর্কি এবং ইউব্যাকটেরিয়া, এই দুটোও আবার দেখবে যে এনসিআরটিতে আলাদা করে আলোচনা করা হয়েছে। তো এখানে এইভাবে বলা সম্ভব নয় যে এটা 5 কিংডম সিস্টেম আলোচনা করছি না 6 কিংডম সিস্টেম আলোচনা করছি, কারণ মনেরাও যেমন আলোচনা করছি, আবার তুমি যদি দেখো এনসিআরটিতে স্বাভাবিকভাবে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়াও আলোচনা করা হয়েছে। তো আমরা এটা মানে নিজেদের সুবিধার্থে ধরে নিতে পারি যে মনেরার অন্তর্গত আলাদা করে আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া উভয় আলোচনা হয়েছে, আর মনেরা সাধারণ কিছু বৈশিষ্ট্য এনসিআরটিতে বলা আছে। তো আশা করছি এইভাবে যদি আমরা এগিয়ে যাই আমাদের অসুবিধা হবে না। বলছে প্রথমে চলে আসবো মনেরা। তো মনেরা দেখো দে আর জেনারেলি প্রোক্যারিওটিক ইন নেচার, অর্থাৎ সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত। সুনির্দিষ্ট নিউক্লিয়াস বলতে আমরা বলতে পারি যে সাধারণত এদের নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দ্বারা গঠিত নয়। নিউক্লিয়াস সাধারণত আমরা যদি দেখি নিউক্লিয় পর্দা নিয়ে গঠিত হয়, একটা আদর্শ নিউক্লিয়াস আমরা বলতে পারি একটা আদর্শ নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দ্বারা গঠিত হয়, নিউক্লিয় প্লাজম দ্বারা গঠিত হয়, আমরা দেখবো যে নিউক্লিয় লাস দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তো এই সকল উপাদান নিয়ে একটি আদর্শ নিউক্লিয়াস গঠিত হয়, কিন্তু মনেরার ক্ষেত্রে সুগঠিত বা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত। আমরা বলতে পারি নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত নয়, নিউক্লিয় প্লাজম অনুপস্থিত, নিউক্লিয় লাস অনুপস্থিত, নিউক্লিয়ার রেটিকুলাম অনুপস্থিত, ইত্যাদি ইত্যাদি। এই জন্য বলা হয় সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত। বলছে মনেরা একটু পড়ছি। মনেরা, মনোজ কথার অর্থ হচ্ছে সিঙ্গেল অর্থাৎ একক। ইট ইনক্লুডস প্রোক্যারিওট, দে আর টিপিক্যালি ইউনিসেলুলার, অবশ্যই এরা সকলেই হচ্ছে এককোষী, এরা সকলেই হচ্ছে সাধারণত এককোষী, দে আর ইউনিসেলুলার। এবং এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। কিছু বৈশিষ্ট্য আমরা এমনি বলতে পারি অভিজ্ঞতা থেকে, যেমন এদের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70s প্রকৃতি, এদের কোষ প্রাচীর যদি সেই অর্থে দেখি তাহলে পেপটাইডোগ্লাইকেন নির্মিত, কারণ প্রকৃত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পেপটাইডোগ্লাইকেন দেখতে পাই। আবার সেই অর্থে যদি দেখি তাহলে আর্কির ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন বিহীন কোষ প্রাচীর দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে এদের কোষ প্রাচীর উপস্থিত এবং কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হতে পারে অথবা পেপটাইডোগ্লাইকেন বিহীনও হতে পারে, এটা বলতে পারি। একটু পড়ে দেখবো। বলছে দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ নেকেড সার্কুলার ডিএনএ নট এনক্লোজড বাই আ নিউক্লিয়ার এনভেলপ। আমরা দেখব যে নিউক্লিয় পর্দা দ্বারা নিউক্লিয়াস আবৃত নয়, এটি বলা যেতে পারে ইট ইজ নেকেড অ্যান্ড ইট ইজ সার্কুলার,
এবং ডাবল স্ট্যান্ডার্ড দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ যেটি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। নেকেড বলতে এখানে বলা হয়েছে যে মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমে থাকে। সাধারণত আমরা যদি দেখি মোনেরার ক্ষেত্রে, মোনেরার একটি প্রকৃত উদাহরণ আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়া যদি গঠন দেখি তাহলে দেখব যে তার সাইটোপ্লাজমের মধ্যে সাধারণত নিউক্লিয়েড অর্থাৎ তার জেনেটিক বস্তু, ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যাকে বলা হচ্ছে নিউক্লিয়েড, এই নিউক্লিয়েড মুক্ত অবস্থায় ছড়ানো থাকে আমরা বলতে পারি। এখানে ব্যাকটেরিয়ার মানে একটা ছবি পাশে দেওয়া হয়েছে এবং এই ব্যাকটেরিয়ার ছবির সাহায্যে আমরা মোনেরার বৈশিষ্ট্যটা ভালো বুঝতে পারি। এটা প্রকৃত ব্যাকটেরিয়ার ছবি এখানে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি মোনেরা পড়তে গিয়ে স্বাভাবিকভাবে আমরা উভয় আর্কি এবং উভয় আলোচনা করে থাকি, ফলে শুধু ব্যাকটেরিয়া বললেও ভুল হবে, কিন্তু মোনেরার বৈশিষ্ট্য একটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের সাহায্যে খুব ভালো বোঝা যায়, তাই এই ছবিটা এখানে দেওয়া হয়েছে। বলছে রাইবোজোমস অ্যান্ড সিম্পল ক্রোম্যাটোফোরস আর দ্য অনলি সাবসেলুলার অর্গানেলস ইন দ্য সাইটোপ্লাজম। বলছে রাইবোজোম অ্যান্ড সিম্পল ক্রোম্যাটোফোর, বলছে কোষীয় অঙ্গাণু, বিশেষ করে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। আমরা যদি দেখি তাহলে শুধু রাইবোজোম থাকে, রাইবোজোম একমাত্র কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাই। আর ক্রোম্যাটোফোর, ক্রোম্যাটোফোর কি না থলে সাদৃশ্য গঠন। ক্রোম্যাটোফোর হলো থলে সাদৃশ্য গঠন যার মধ্যে ক্লোরোফিল রঙ্গক থাকে, যার মধ্যে রঙ্গক পদার্থ থাকে, তাকেই বলা হচ্ছে ক্রোম্যাটোফোর। তো এই দুটি অঙ্গাণুই আমরা দেখতে পাই। বাকি পর্দাবৃত কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি অ্যাপারেটাস, লাইসোসোম ইত্যাদি অনুপস্থিত। বলছে স্যাপ ভ্যাকিউলস ডু নট অকার, ইনস্টিড গ্যাস ভ্যাকিউল মে বি প্রেজেন্ট। বলছে স্যাপ ভ্যাকিউল মানে আমরা যদি দেখি ভ্যাকিউলের মধ্যে কি সঞ্চিত থাকে না রস, কোষীয় রস। তো এদের ক্ষেত্রে সাধারণত কোষীয় রস অনুপস্থিত, এদের ক্ষেত্রে ভ্যাকিউলে কোষীয় রস অনুপস্থিত, ভ্যাকিউল বা গহ্বরের মধ্যে কোষীয় রস অনুপস্থিত। কিন্তু এদের ক্ষেত্রে কি ধরনের ভ্যাকিউল দেখা যায়? বলছে গ্যাস ভ্যাকিউল। এদের ভ্যাকিউল বা এদের গহ্বরের মধ্যে গ্যাস সঞ্চিত থাকে। বলছে দ্য প্রিডমিনেন্ট মোড অফ নিউট্রিশন ইজ অ্যাবজর্পটিভ বাট সাম গ্রুপস আর ফটোসিনথেটিক অ্যান্ড কেমোসিনথেটিক। বলছে প্রিডমিনেন্ট মোড মানে আমরা যদি দেখি তাহলে প্রধান যে পুষ্টির প্রক্রিয়া, প্রিডমিনেন্ট মোড অফ নিউট্রিশন ইজ অ্যাবজর্পটিভ, অর্থাৎ এরা শোষণ করে নেয়, এরা শোষণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে, অ্যাবজর্পটিভ। বাট সাম গ্রুপস আর ফটোসিন, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপন্ন করতে পারে এবং সূর্যালোক ব্যবহার করে করতে পারে, ফটোসিনথেটিক অথবা কেমোসিনথেটিক। কেমোসিনথেটিক কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে রাসায়নিক উপাদান ব্যবহার করে নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে। দ্য অর্গানিজমস আর নন মোটাইল অর মুভ বাই বিটিং অফ সিম্পল ফ্ল্যাজেলা অর বাই গ্লাইডিং। বলছে এরা নন মোটাইল। নন মোটাইল কথার অর্থ হচ্ছে দোজ অর্গানিজমস উইচ ডু নট শো লোকোমোশন দে আর সেড টু বি নন মোটাইল, অর্থাৎ যাদের চলন বা গমন দেখা যায় না তাদেরকেই বলা হচ্ছে নন মোটাইল। তো এরা নন মোটাইল হতে পারে, অর্থাৎ এরা চলন গমনে অক্ষম হতে পারে, অথবা ফ্ল্যাজেলার সাহায্যে এরা চলন দেখাতে পারে, ফ্ল্যাজেলার সাহায্যে ফ্ল্যাজেলীয় চলন দেখাতে পারে। ফ্ল্যাজেলা ইট ইজ জেনারেলি মেড আপ অফ প্রোটিন নোন অ্যাজ ফ্ল্যাজেলি। এদের ক্ষেত্রে যে ফ্ল্যাজেলা আমরা দেখতে পাই, গমনাঙ্গ দেখতে পাই, এই ফ্ল্যাজেলা কী দ্বারা গঠিত? ইট ইজ মেড আপ অফ প্রোটিন নোন অ্যাজ ফ্ল্যাজেলিন। ফ্ল্যাজেলিন এর থেকে বেশি হয়তো প্রয়োজন পড়বে না, ওই জন্য আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। বলছে মোনেরাল সেলস আর মাইক্রোস্কোপি, দে আর জেনারেলি মাইক্রোস্কোপি, তারা আণুবীক্ষণিক প্রকৃতির হয়ে থাকে। মোস্ট অর্গানিজম বিয়ার আর রিজিড সেল ওয়াল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে একটি কোষ প্রাচীর, পেপটাইডোগ্লাইকেন নির্মিত কোষ প্রাচীর দেখা যায়। রিপ্রোডাকশন ইজ প্রাইমারিলি অ্যাসেক্সুয়াল বাই বাইনারি ফিশন অর বাডিং। বলছে অযৌন জনন যেমন দ্বিবিভাজন, বাইনারি ফিশন কথার অর্থ হচ্ছে দ্বিবিভাজন, অযৌন জনন যেমন দ্বিবিভাজন এবং কোরকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন হয়ে থাকে। মাইটোটিক অ্যাপারেটাস ইজ নট ফর্ম। দেখো অভিজ্ঞতা কাজে লাগালে বলতে পারবে যে সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাইটোটিক স্পিন্ডেল তৈরি হয় না, বেমতন্তু গঠিত হয় না। একে আমরা সাধারণত দেখেছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই অ্যামাইটোসিস হয়, এবং এই অ্যামাইটোসিস আমরা বলতে পারি যে এটা কিছুই নয়, এটা আলাদা কিছু নয়, এটা দ্বিবিভাজন, অর্থাৎ যেখানে একটি জীবদেহ বিভাজনের মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে,
তাই না? দুটি অপত্য কোষ, একেই বলছে দ্বিবিভাজন, বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তো আমরা বলতে পারি যে এখানে বেমতন্তু গঠিত হয় না বিভাজনের সময়, দ্বিবিভাজনের সময়। ইট ইনক্লুডস ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, মাইক্রোপ্লাজমা এবং সায়ানোব্যাকটেরিয়া। মোনেরার অন্তর্গত আমরা কি দেখবো না, ব্যাকটেরিয়া রয়েছে, অ্যাক্টিনোমাইসিটিস রয়েছে, মাইক্রোপ্লাজমা রয়েছে এবং সায়ানোব্যাকটেরিয়া। যদিও এখানে একটু বলে দিই প্রথমে বলেছি আমরা মোনেরা, তারপরে দেখবো আর্কি ব্যাকটেরিয়া। যদিও ডোমেন অনুযায়ী যদি আমরা এগোই, ডোমেন অনুযায়ী যদি এগোই, তাহলে আর্কি ব্যাকটেরিয়া, কিংডম আর্কি ব্যাকটেরিয়া সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, কিংডম আর্কি ব্যাকটেরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ইউ ব্যাকটেরিয়া হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। তো এখানে মোনেরা বলতে প্রকৃত ব্যাকটেরিয়াকেই বলা হচ্ছে, অর্থাৎ ইউ ব্যাকটেরিয়াকেই বলা হচ্ছে। দেখতে পাচ্ছ যে ইট ইনক্লুডস ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, মাইক্রোপ্লাজমা এবং সায়ানোব্যাকটেরিয়া। তো আশা করছি অসুবিধা হবে না এটাকে আলাদা করতে, যে আমরা এনসিআরটিতে যে মোনেরাটা পড়ছি অ্যাকচুয়ালি ইউ ব্যাকটেরিয়া অন্তর্গত, যে আমরা দেখব যে সকল জীবগুলি তারা স্বাভাবিকভাবে মোনেরা। তবে হ্যাঁ, যেহেতু আর্কি ব্যাকটেরিয়া এরাও প্রোক্যারিওট, ফলে এদেরকেও আমরা মোনেরা বলতে পারি। আমি একটু বারবার এটা বলে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে, আলাদা করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি। বলছে আমরা যদি একটু ব্যাকটেরিয়া আলোচনা শুরু করি, দেখো একটা ব্যাকটেরিয়ার গঠন আলাদা কিছুই নয়। আমরা একটু আগেই যে মোনেরার বৈশিষ্ট্যগুলো পড়লাম, তাহলে সেখানে আমরা দেখেছি যে তার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, এমনকি আরও আছে রিকেটসি, স্পাইরোকিটস, আর তার সঙ্গে সায়ানোব্যাকটেরিয়া। তো আমরা স্বাভাবিকভাবে মোনেরার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, বলতে পারো সেগুলি ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য, সেগুলি ব্যাকটেরিয়া, তাই ব্যাকটেরিয়ার ছবি দিয়ে সেটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো একটু ব্যাকটেরিয়া সম্পর্কে আলাদা করে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বলছে সাধারণত ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকারভেদ আমরা দেখতে পাই। দেখো এই ছক যে কোনো বইয়ে পেয়ে যাবে, বিশেষ করে ছায়া প্রকাশনীর বইয়ে খুব সুন্দর করে এই বিভিন্ন প্রকারভেদগুলি দেওয়া রয়েছে। যেমন আমরা প্রথমেই যদি দেখি, তাহলে বেসড অন শেপ, অর্থাৎ আমরা বলতে পারি যে আকার বা আকৃতির ওপর নির্ভর করে সাধারণত ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন প্রথমেই বলছে কক্কাস, রাউন্ড শেপড, অর্থাৎ গোলাকার ব্যাকটেরিয়াগুলিকে কক্কাস বলা হয়। ব্যাসিলাস অর্থাৎ দণ্ডাকৃতি, রড শেপ ব্যাকটেরিয়া, উইথ অর উইদাউট ফ্ল্যাজেলা বা ফ্ল্যাজেলাযুক্ত রড আকৃতি বিশিষ্ট বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলছে। ভিব্রিও, কমা আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়াকে ভিব্রিও বলা হয়। কমা শেপড এ ব্যাকটেরিয়াকে, ইট হ্যাভ ফ্ল্যাজেলাম অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড আর মোটাইল। জেনারেলি আমরা যদি দেখি, তাহলে এই ভিব্রিও, কলেরি, কমা আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে আমরা দেখব যে ফ্ল্যাজেলা উপস্থিত থাকে এবং এরা চলনে সক্ষম। এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলার উপস্থিতি দেখা যায় এবং এরা চলনে সক্ষম। বলছে স্পাইরিলাম কুণ্ডলীকৃত ব্যাকটেরিয়া আমরা বলতে পারি, অর্থাৎ স্পাইরাল লাইক। কর্কস্কিউ মানে সাধারণত দেখবে যে স্ক্রু যেগুলো রয়েছে সেগুলো এরকম প্যাঁচানো, তো সেরকম প্যাঁচানো হচ্ছে এদের দেহ। যেমন এক্সাম্পল হচ্ছে স্পাইরিলাম, স্পাইরোকিটস এক্সেট্রা। বলছে কক্কাসের ক্ষেত্রে আমরা দেখব যে এটা বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। বলছে ওপরে মাইক্রো লেখা রয়েছে, এটা মাইক্রো হবে না, এটা মোনো হবে। হ্যাঁ, তোমরা বই দেখলে একটু বইটা যদি পাশে রেখে ফলো করতে পারো পরে তাহলে দেখবে যে এই ছকে কক্কাস প্রথমেই দেওয়া আছে মোনোকক্কাস। মোনো কথার অর্থ হচ্ছে একক, অর্থাৎ গোলাকার ব্যাকটেরিয়া যেগুলি একক রূপে অবস্থান করে সেগুলিকে মোনোকক্কাস বলা হচ্ছে। অকার সিঙ্গলি অর্থাৎ এককভাবে অবস্থান করে। ডিপ্লোকক্কাস, গ্রুপ অফ টু, আমরা বলতে পারি ডিপ্লোকক্কাস অর্থাৎ গ্রুপ অফ টু, মানে দুটো একসাথে যখন অবস্থান করে তখন তাকে ডিপ্লোকক্কাস বলা হচ্ছে। একটা উদাহরণ হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। বলছে টেট্রাকক্কাস, যখন চারটি একটি গ্রুপ গঠন করছে, চারটি গোলাকার ব্যাকটেরিয়া যখন একটি গ্রুপ গঠন করছে তখন তাকে টেট্রাকক্কাস বলা হচ্ছে। গ্যাফকিয়া টেট্রাজেনা, এই উদাহরণগুলো মনে রাখার প্রয়োজন নেই, আমি আগেও বলেছি এখনও বলছি। একটু দেখবে মাঝে সাঝে যখন তুমি নিজে পড়বে বা রিভাইজ করবে,
যেন চিহ্নিত করতে পারো সেইভাবে দেখতে হবে। বলছে স্ট্রেপ্টোকক্কাস, কারণ দেখো আমি আবার বলবো যে অযথা পড়ে তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না যে তুমি তোমার মানে এই বিষয়গুলো সম্পর্কে যেন কোনো ধারণা না থাকে, সেটা যেন না হয়। ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। গল্পের মতো যদি গুছিয়ে নিতে পারো, সাজিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে সম্পূর্ণটাই তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। একটু পড়ার কৌশলটাকে পাল্টাতে হবে, লিখে লিখে যদি প্রয়োজন পড়ে পড়তে হবে, সময় দিতে হবে। আবার বলবো, বলছে স্ট্রেপ্টোকক্কাস সাধারণত যখন চেন মানে মালার মতো গঠন তৈরি করে, মানে ব্যাকটেরিয়াগুলি পরপর যুক্ত হয়ে, তাদেরকে বলা হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। গোলাকার ব্যাকটেরিয়া যখন পরপর যুক্ত হয়ে বা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মালার মতো গঠন আকার তৈরি করে, তখন তাকে স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস একটা উদাহরণ। বলছে স্ট্যাফাইলোকক্কাস। দেখো, কক্কাস নাম থেকে বোঝা যাচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া, এবং যখন গোলাকার ব্যাকটেরিয়াগুলি গুচ্ছাকারে থাকে তখন তাকে স্ট্যাফাইলোকক্কাস বলা হচ্ছে। আর এক প্রকার ভেদ পেয়ে থাকি যেটাকে বলা হচ্ছে সার্সিনে। এটা কিউব লাইক, এটার প্রয়োজন পড়ে না, এটা হয়তো আলাদা করে সত্যি দেখারও দরকার নেই, আমি এটুকু বলতে পারি। এই স্ট্যাফাইলোকক্কাস পর্যন্ত ধারণা রাখলেই চলে। একটু দেখে নেবো ফ্ল্যাজেলার ভিত্তিতে, ফ্ল্যাজেলার উপস্থিতির ভিত্তিতে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ আর্ট্রিকাস, মোনোট্রিকাস, লোফোট্রিকাস, অ্যামফিট্রিকাস এবং পেরিট্রিকাস। একটু নামগুলো দেখে নেবে: আর্ট্রিকাস, মোনোট্রিকাস, লোফোট্রিকাস, অ্যামফিট্রিকাস এবং পেরিট্রিকাস। আমি একটা ছবির সাহায্যে এই ফ্ল্যাজেলার উপস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলির ব্যাখ্যা দেব, একটু দেখে নাও। বলছে আমরা দেখতে পাচ্ছি পেরিট্রিকাস, প্রথমেই রয়েছে পেরিট্রিকাস। বলছে সম্পূর্ণ দেহ তল বরাবর যখন ফ্ল্যাজেলা উপস্থিত থাকে তখন তাদেরকে পেরিট্রিকাস বলে। সম্পূর্ণ দেহ তল বরাবর যখন ফ্ল্যাজেলা উপস্থিত থাকে তখন তাকে পেরিট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। আর্ট্রিকাস ব্যাকটেরিয়া, দেখো প্রথমেই ছিল আর্ট্রিকাস ব্যাকটেরিয়া। আর্ট্রিকাস ব্যাকটেরিয়া কাদের বলে? না, আমরা বলতে পারি যে বিশেষ করে ফ্ল্যাজেলা বিহীন ব্যাকটেরিয়া। আর্ট্রিকাস ফ্ল্যাজেলা বিহীন। বলছে মোনোট্রিকাস, মোনো কথার অর্থ হচ্ছে একক। দেখতে পাচ্ছ যে একটি মাত্র ফ্ল্যাজেলাযুক্ত ব্যাকটেরিয়া, একটি মাত্র ফ্ল্যাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে মোনোট্রিকাস বলছে, একটি মাত্র ফ্ল্যাজেলাযুক্ত ব্যাকটেরিয়া। অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে উভয়। অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে উভয়। আমি একটু তাড়াতাড়ি বলছি, দেখো উপায় নেই, বুঝতেই পারছো, একটু তাড়াতাড়ি বলতে হবে। কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে অফলাইনে করা আছে, আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে একটু বুঝে নেবে যে একটু স্যার তাড়াতাড়ি বলছে, তার কারণ রয়েছে যে এগিয়ে যেতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে যে তোমরা এরপরে রেকর্ডিংটা অবশ্যই পেয়ে যাবে, তো তোমরা চাইলে আলাদা করে রেকর্ডিং দেখেও পরে করে নিতে পারবে। বলছে অ্যামফিট্রিকাস। অ্যামফি কথার অর্থ হচ্ছে উভয়। বলছে যখন উভয় প্রান্তে ফ্ল্যাজেলা উপস্থিত তখন তাকে অ্যামফিট্রিকাস বলে। যখন উভয় প্রান্তে ফ্ল্যাজেলা উপস্থিত তখন তাকে অ্যামফিট্রিকাস বলে। লোফোট্রিকাস বলছে গুচ্ছাকারে, একটি প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যখন গুচ্ছাকারে এই ফ্ল্যাজেলা উপস্থিত তখন তাকে লোফোট্রিকাস বলছে। দেখো পাশে কিছু ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলো সাহায্যে আমরা ব্যাকটেরিয়ার যে আকারের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ সেটা এখানেও ছবির সাহায্যে ব্যাখ্যা দিতে পারি। যেমন কক্কাস গোলাকার ব্যাকটেরিয়া, ডিপ্লোকক্কি আমরা বলতে পারি দুটি এককভাবে অবস্থান করে, স্ট্যাফাইলোকক্কি গুচ্ছাকারে অবস্থান করে, টেট্রাড অর্থাৎ চারটি একটি গ্রুপ গঠন করে অবস্থান করে, স্ট্রেপ্টোকক্কি মালার মতো আকার তৈরি করে অবস্থান করে। একইভাবে ব্যাসিলির ক্ষেত্রেও আমরা বিভিন্ন ভাগ পেয়ে থাকি। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া এককভাবে অবস্থান করতে পারে, ওকে মোনোব্যাসিলাস বলবো। যখন দুটো একসাথে অবস্থান করবে তখন তাকে ডিপ্লোব্যাসিলি বা ডিপ্লোব্যাসিলাস বলবো। দেখতে পাচ্ছ ডিপ্লোব্যাসিলাস। বলছে সাধারণত ওভাল শেপ, বা আমরা বলতে পারি যে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া যার দুই প্রান্ত মানে উভয় প্রান্ত গোলাকার তাকে বলছে কক্কোব্যাসিলাস। কক্ক মানে গোলাকার, তাহলে এখানে প্রান্তগুলি হচ্ছে গোলাকার, দেখতেই পাচ্ছ প্রান্তগুলি হচ্ছে গোলাকার। স্ট্রেপ্টোব্যাসিলি, স্ট্রেপ্টো মানে মালার মতো গঠন, আগেই দেখেছি, আর ব্যাসিলি বলতে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। তাহলে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া যখন পরস্পর যুক্ত হয়ে মালার মতো আকার ধারণ করে তখন তাকে স্ট্রেপ্টোব্যাসিলি বলা হচ্ছে। আরেকটি প্রকারভেদ আমরা পেয়ে থাকি প্যালিসেড, যেখানে দেখব যে পার্শ্বভাবে যুক্ত হয়ে মানে পার্শ্ব
পার্শ্বীয় দিক দিয়ে যুক্ত হয়ে যখন অবস্থান করে ব্যাকটেরিয়াগুলি, তখন তাকে প্যালিসেড বলা হয়। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াগুলি যখন পার্শ্বদ্বয়ভাবে যুক্ত হয়। এগিয়ে যাব, বলছে আরও এক ভিত্তিতে ব্যাকটেরিয়াকে ভাগ করা সম্ভব, সেটা হচ্ছে স্টেনিংয়ের ওপর নির্ভর করে। গ্রাম স্টেনিং বলে থাকি। একটু গল্পটা শুনবে, একটু পরে বই দেখে নিলে হয়ে যায়। এবং আবার বলছি, দেখো এটা পড়ার একটা পদ্ধতি আছে, আমি বারবার বলছি এগুলো তো তথ্যভিত্তিক এবং অনেক সময় পড়ে মনে রাখতে একটু অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। তো এটা পড়ার একটাই পদ্ধতি যে গল্পের মতো পড়ো। প্রথম প্রথম লিখে লিখে প্র্যাকটিস করো, এঁকে এঁকে প্র্যাকটিস করো, সময় লাগবে প্রথম প্রথম, তারপর দেখবে একটা সময়ের পর এটা গল্পের মতো পরপর 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 নেমে আসবে। ফলে একটু সময় তো দিতেই হবে বাবা, যদি তৈরি হতে হয়। ঠিক আছে, বলছে গ্রাম স্টেনিং, স্টেন রঙ্গ। আমরা মাইক্রোস্কোপের নিচে কোনো বস্তু পর্যবেক্ষণ করার পূর্বে বিভিন্ন রঙ্গ ব্যবহার করে থাকি। এই রঙ্গকের ভূমিকা হচ্ছে কোনো বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে সাহায্য করে। স্টেন কথাটা খুবই পরিচিত। কোনো নমুনাকে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টেন করে নেওয়া হয়, স্টেন করে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা হয়। তো একইভাবে আমরা বলতে পারি যে একজন ভদ্রলোক, তার নাম হলো ক্রিশ্চিয়ান গ্রাম, উনি একটি স্টেন ব্যবহার করেছিলেন। সাধারণত ওনার নাম অনুসারে এই স্টেনের নামকরণ করা হয়, একে গ্রাম স্টেন আমরা বলে থাকি। তো আমরা বলতে পারি যে উনি এই রঙ্গ ব্যাকটেরিয়াতে যুক্ত করেন, তারপরে স্বাভাবিকভাবে যদি সরল করে বলতে হয় তাহলে উনি অ্যালকোহল দিয়ে তারপর সেটাকে ধুয়ে নেন। ব্যাকটেরিয়া কোষে রঙ্গক যুক্ত করেন এবং অ্যালকোহল দিয়ে সেটাকে ধুয়ে নেন। এটাই হচ্ছে সরল পদ্ধতি। এবং আমরা এটা বলতে পারি যে রঙ্গক দিয়ে ধুয়ে নেওয়ার পর যদি এই স্টেন, গ্রাম স্টেন, তুমি বলতে পারো স্যার এই স্টেনের বর্ণ কি? না, ক্রিস্টাল ভায়োলেট। গ্রাম স্টেন ক্রিস্টাল ভায়োলেট। তো এই রঙ্গক যদি অ্যালকোহল দিয়ে ধুয়ে নেওয়ার পরও যদি ব্যাকটেরিয়া কোষ সেটাকে ধরে রাখতে পারে, তাহলে তাদেরকে বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি সাধারণত এরা রঙ্গক যদি না ধরে রাখতে পারে, তাহলে তাদেরকে বলে গ্রাম নেগেটিভ। তো দেখতে পাচ্ছ বিশেষ করে গ্রাম পজিটিভে ওপরে ভায়োলেট কালারের পুরো একটা আস্তরণ দেখানো হয়েছে। এটা বোঝানো হয়েছে যে এরা গ্রাম রঙ্গকটাকে ধরে রাখতে পারে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সাধারণত কোষ প্রাচীরের বাইরে আমরা বলতে পারি যে সেরকম পুরো আস্তরণ দেখা যাচ্ছে না, স্টেনের কোনো চিহ্ন সেরকম দেখা যাচ্ছে না, সেটা ভেতরে দেখা যাচ্ছে। তো এই জন্য বলছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। যে গ্রাম রঙ্গ গ্রহণ করে তাদের গ্রাম পজিটিভ বলে, যে গ্রাম রঙ্গ গ্রহণ করতে পারে না তাদেরকে গ্রাম নেগেটিভ বলে। তো এর পেছনে কারণ আছে। দেখো আমি এই ছবি ব্যাখ্যাতে যাব না, তোমরা যদি একটু বইটা দেখো তাহলে বুঝতে পারবে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন নির্মিত। এবং যদি আমরা একটু আলোচনা করে দেখি তাহলে এদের কোষ প্রাচীর হচ্ছে পুরু, এদের কোষ প্রাচীর পুরু এবং পেপটাইডোগ্লাইকেন দ্বারা নির্মিত, এবং অতিরিক্ত লাইপোপলিস্যাকারাইড দেখা যায় আর টেকোয়েক অ্যাসিড দেখা যায়। টেকোয়েক অ্যাসিড, এটা গুরুত্বপূর্ণ, টেকোয়েক অ্যাসিড। ঠিক আছে, গ্রাম পজিটিভের ক্ষেত্রে দেখা যায় পুরু প্রাচীর বিশিষ্ট, লাইপোপলিস্যাকারাইড যুক্ত এবং টেকোয়েক অ্যাসিড উপস্থিত। কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রকৃতির এবং এতে টেকোয়েক অ্যাসিড অনুপস্থিত। আগের দিন আমরা এই মোনেরাটা আলোচনা শুরু করেছিলাম। তো দেখো মোনেরা কথার অর্থ যেটা আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাস থেকে বুঝেছি সেটা হচ্ছে এককোষী প্রোক্যারিওট, এদেরকেই আমরা মোনেরা বলে থাকি। বিশেষ করে এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া ইত্যাদি। তো একটা ব্যাকটেরিয়া কোষের সাহায্যে মোনেরার বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যগুলি ভালো বোঝা যায়। তো আগের দিন আমরা মনেরা বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি, আশা করছি এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের এনসিইআরটিতে প্রথমেই মনেরা দিয়ে শুরু হয়েছে। তো মনেরা দিয়ে মনেরা আলোচনা করতে গিয়ে স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়া কোষ সম্পর্কেও আমরা ধারণা লাভ করি। শুধু তাই নয়, তোমরা যদি এনসিইআরটিতে দেখো তাহলে ওখানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্ষেপেই বলা আছে, যেটা আমরা চেষ্টা করেছি বিস্তৃতভাবে আলোচনা করার। যেমন ব্যাকটেরিয়া ইজ অ্যাকচুয়ালি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য বেসিস অফ নিউট্রিশন। আমরা এখানে আলাদা করে হয়তো গ্রাম স্টেনিং পদ্ধতির ওপর নির্ভর করেও ব্যাকটেরিয়ার দুটি শ্রেণী বিভাগ হয়, সেটাও আলোচনা করেছি আলাদা করে। এটা হয়তো এনসিইআরটিতে নেই, কিন্তু একটু দেখে নিয়েছি, কারণ এটা এই চ্যাপ্টারে এনসিইআরটিতে নেই, কিন্তু এটা অন্যত্র বলতে পারো যে রয়েছে। ফলে এখানে জেনে নিলে বিশেষ কোনো অসুবিধা হবে না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আগের দিন এটা যদি তোমরা দেখো এনসিইআরটিতে বিশেষ করে এই কক্কাস, ব্যাসিলাস উদাহরণ সহ বলাই আছে। তো এই ছকটা স্বাভাবিকভাবে সাহায্য করবে তোমাদেরকে এই ব্যাকটেরিয়া আকৃতির ওপর নির্ভর করে যে শ্রেণী বিভাগ, এবং সেটা ভালো করে মনে রাখতে আমরা বলতে পারি। পাশাপাশি ফ্ল্যাজেলার উপস্থিতির সাহায্যে বা ফ্ল্যাজেলার বিন্যাসের ওপর নির্ভর করে যে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, সেটাও আমরা দেখেছি, ছবির সাহায্যেও আমরা ব্যাখ্যা পেয়েছি। ফলে আশা করছি এখানে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা গ্রাম স্টেনিং পদ্ধতির ওপর নির্ভর করে ব্যাকটেরিয়ার যে দুটি ভাগ হয়ে থাকে সেটাও আগের দিন আলোচনা করেছি। তো আমার মনে হয় না এখানেও কোনো অসুবিধা রয়েছে, আমরা এগিয়ে যেতে পারি। বলছে দেখো এনসিইআরটি যা সামনে রয়েছে, তো তোমরা দেখতে পাবে যে মনেরার পরেই আর্কি ব্যাকটেরিয়া রয়েছে, এবং আর্কি ব্যাকটেরিয়ার পরে ইউ ব্যাকটেরিয়া, প্রকৃত ব্যাকটেরিয়া আলোচনা করা হয়েছে। আমি গতদিন বলেছি যে এই জায়গায় একটু আমাদের এনসিইআরটি পড়তে গিয়ে সমস্যা হয়, কারণ আমরা মনেরা অর্থাৎ বলতে সকল ব্যাকটেরিয়াকেই বোঝাই বলতে পারো। আমি আগের দিন বলেছি যে এখানে মনেরার অন্তর্গত, নিজের সুবিধার্থে মনেরার অন্তর্গত আমরা বলতে পারি আর্কি ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া রয়েছে। তো সেখানে মনেরা আলোচনা করতে গিয়ে ব্যাকটেরিয়াটা আমরা আলোচনা মোটামুটি করে নিই। আমি আগের দিন বলেছি এটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। এখানে আলাদা কিছুই নয়, মনেরা পড়ছো, আর্কি ব্যাকটেরিয়া পড়ছো, আবার আলাদা করে ইউ ব্যাকটেরিয়া বলে এনসিইআরটিতে দেওয়া আছে। তো ইউ ব্যাকটেরিয়া অবশ্যই আলাদা কিছু নয়, এরাও মনেরা। তো প্রথমে মনেরা আলোচনা করা হয়ে গেছে, এবার আলাদা করে এখানে ইউ ব্যাকটেরিয়া এনসিইআরটিতে কি দেওয়া আছে একটু দেখে নেব। দেখো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া মনেরা বলতেই পারি। তো সেখানে আমরা দেখব যে তার উদাহরণ হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং বিভিন্ন ব্যাকটেরিয়া। তো মনেরা আলোচনা করতে গিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এনসিইআরটিতে আলাদা করে সায়ানোব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা সম্পর্কে যেটুকু দেওয়া আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, এবং ব্যাকটেরিয়া সম্পর্কেও আরও যদি কোনো তথ্য সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই করব। তো একটু দেখবে, বলছে ইউ কথার অর্থ হচ্ছে আদর্শ বা প্রকৃত আমরা বলতে পারি। তো ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। দিজ আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ রিজিড সেল ওয়াল। আমরা বলতে পারি এদের কোষ প্রাচীর উপস্থিত, দৃঢ় কোষ প্রাচীর উপস্থিত, রিজিড সেল ওয়াল অ্যান্ড ইফ মোটাইল আ ফ্ল্যাজেলাম। বলছে অনেক ক্ষেত্রে এরা চলন গমনে সক্ষম হয়। এবং হ্যাঁ, তো প্রথমে তোমরা এনসিইআরটিতেও দেখতে পাচ্ছ যে প্রথমে সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমেই বলতে পারি যে সায়ানোব্যাকটেরিয়ার নিউট্রিশন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ পুষ্টির প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। দ্য সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, অলসো রেফার্ড টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি, হ্যাভ ক্লোরোফিল আর সিমিলার টু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড আর ফটোসিনথেটিক অটোট্রপস। বলছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এদের ক্ষেত্রে আমরা ক্লোরোফিল দেখতে পাই, এবং এই ক্লোরোফিল সম্পূর্ণ অর্থাৎ সবুজ উদ্ভিদে, উন্নত উদ্ভিদে
ক্ষেত্রে যে ক্লোরোফিল আমরা পেয়ে থাকি এই নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রেও একই ক্লোরোফিল আমরা পেয়ে থাকি। ফলে এরা হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রপ, এরা স্বভোজী সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজেই উৎপন্ন করতে পারে। রিপ্রোডাকশন, পরেরটা হচ্ছে রিপ্রোডাকশন অর্থাৎ জননের প্রক্রিয়া কি না, সায়ানোব্যাকটেরিয়া রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই ফিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। এখানে ফিশন কথার অর্থ হচ্ছে বিভাজন, এখানে ফিশন কথার অর্থ হচ্ছে বিভাজন। অযৌন জনন, অ্যাসেক্সুয়ালি বাই ফিশন, অযৌন জনন যেমন বিভাজন, এবং ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ খণ্ডী ভবনের মাধ্যমে এদের অযৌন জনন সম্পন্ন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ টোটালি অ্যাবসেন্ট, বোল্ড করে দেওয়া আছে, বুঝতেই পারছো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন সায়ানোব্যাকটেরিয়া ইজ টোটালি অ্যাবসেন্ট। সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার অর্থাৎ কোষের গঠন। দ্য সায়ানোব্যাকটেরিয়ার ইউনিসেলুলার, কলোনিয়াল অর ফিলামেন্টাস। এরা এককোষী, এরা উপনিবেশ গঠন করে, অর্থাৎ এরা এককভাবে অবস্থান করে না, এরা উপনিবেশ গঠন করে বসবাস করে, এবং সাধারণত এরা সূত্রাকার, এদের দেহ সূত্রাকার, এককোষী, উপনিবেশ গঠনকারী এবং সূত্রাকার। মেরাইন অর টেরিস্ট্রিয়াল, এরা স্থলজ হতে পারে আবার সামুদ্রিকও হতে পারে। মেরাইন অর টেরিস্ট্রিয়াল অ্যালগি। দি কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলাটিনাস শীট। সাধারণত যে উপনিবেশ গঠিত হয় সেই উপনিবেশ আমরা দেখব যে একটি আবরণী, জেলি জাতীয় আবরণী দ্বারা আবৃত। জেলাটিনাস শীত, শীত মানে এখানে আবরণী। মায়োলিন শীত পড়েছ, ফ্যাটের আস্তরণ, এখানেও শীত মানে আলাদা কিছু নয়। আবরণী কি বোঝাচ্ছে? দি কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলাটিনাস শীত, জেলির আস্তরণ দ্বারা আবৃত। ইম্পর্টেন্স, গুরুত্ব কি দেখতে পাচ্ছ আশা করছি, এনসিইআরটিতেও সাধারণত এই একই গুরুত্ব দেওয়া আছে। দে অফেন ফর্ম ব্লুমস ইন polluted water bodies. Some of these organisms can fix atmospheric nitrogen in specialized cells called heterocyst. বোল্ড করে দেওয়া আছে, তো বুঝতেই পারছো যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। হেটারোসিস্ট কি বলছে? সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে আমরা একটি গঠন দেখতে পাই যাকে বলা হচ্ছে হেটারোসিস্ট, যেটা মূলত এই নীলাভ সবুজ শৈবালকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তাহলে হেটারোসিস্ট কি? নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে একটি গঠন যেটি নীলাভ সবুজ শৈবালকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। যেমন উদাহরণ দেওয়া আছে নস্টক এবং অ্যানিবিনা। বলছে এখানে আরও একটা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি শুরুতেই, সেটা হচ্ছে দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ। পলিউটেড ওয়াটার বডিজ না, সাধারণত একটু যদি মনে করে দেখো তাহলে আমরা ক্লাস 10-এ ইউট্রফিকেশন আলোচনা করেছি, আশা করছি মনে পড়বে। ইউট্রফিকেশন অর্থাৎ জলে পুষ্টি জাতীয় পদার্থের বৃদ্ধি পাওয়াকেই বলা হচ্ছে ইউট্রফিকেশন, তাই না? জলে পুষ্টি জাতীয় পদার্থের বৃদ্ধি পাওয়াকে বলা হয় কি না ইউট্রফিকেশন। আর এই ইউট্রফিকেশনের ফলাফল কি? বিভিন্ন ক্ষতিকারক আমরা ফলাফল আলোচনা করেছিলাম, মনে করে দেখবে। তার মধ্যে একটি ক্ষতিকারক ফলাফল হচ্ছে যে অ্যালগাল ব্লুম বৃদ্ধি। বিভিন্ন অ্যালগি পুষ্টি জাতীয় পদার্থ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে এখানে অ্যালগি, বিভিন্ন প্রকৃতির অ্যালগি, বিশেষ করে অ্যালগি বলতে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আমরা বলতে পারি, তাদের বৃদ্ধি ঘটে, সেটাই এখানে বলা হয়েছে। দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ, অর্থাৎ দূষিত জলে এদের বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক বেশি হয়। এই অতি সংখ্যায় বৃদ্ধিকেই ব্লুম বলা হয়, অ্যালগাল ব্লুম বলা হয়। ঠিক আছে, এখানে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে অ্যালগাল ব্লুম তৈরি করতে, আমরা বলতে পারি। সায়ানোব্যাকটেরিয়া হ্যাভ ফলোয়িং 3 ফর্মস, একটু দেখে নেবে। আমরা আগেই দেখেছি যে বেসিক্যালি সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল হতে পারে, ফিলামেন্টাস হতে পারে। তো এখানে আলাদা করে কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, যে ইউনিসেলুলার সায়ানোব্যাকটেরিয়া যেমন ক্রোকোকাস ইউনিসেলুলার সায়ানোব্যাকটেরিয়া। কলোনিয়াল সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ উপনিবেশ গঠনকারী সায়ানোব্যাকটেরিয়া যেমন মাইক্রোসিস্টিস এবং গ্লিওক্যাপসা, মাইক্রোসিস্টিস এবং গ্লিওক্যাপসা। ফিলামেন্টাস বা সূত্রাকার নীলাভ সবুজ শৈবাল, নস্টক এবং অসিলেটোরিয়া, এর সাথে অ্যানাবিনা। একটু বলি, এর মধ্যে হয়তো ইউনিসেলুলার
ক্ষেত্রে যে উদাহরণটা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, শুধু সাধারণ ধারণার জন্য এখানে দেওয়া হয়েছে। কোলোনিয়াল সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এখানে ফিলামেন্টাস যে সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, এটা আমরা সাধারণত প্রশ্ন পেয়ে থাকি যে নস্টক, বিশেষ করে অসিলেটোরিয়া এবং অ্যানাবেনা, এরা হচ্ছে ফিলামেন্টাস বা সূত্রাকার নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, আশা করছি এখানে বিশেষ কোনো অসুবিধা নেই। তোমরা দেখবে যে এই অংশেই ব্যাকটেরিয়াল নিউট্রিশনের কথা বলা হয়েছে। এই ইউব্যাকটেরিয়া অংশেই তোমরা যদি দেখো তাহলে ব্যাকটেরিয়ার পুষ্টির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আশা করছি এমনি বুঝতে পারছো যে এখানে ব্যাকটেরিয়ার পুষ্টির প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অটোট্রপিক ব্যাকটেরিয়া আর অপরটি হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। তো আমরা অবশ্যই এনসিইআরটির ভাষা আলোচনা করব, কিন্তু পাশে একটা ছক রয়েছে সেটা আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে অটোট্রপিক, দেখো স্বভোজী, তাদেরকে বলা হচ্ছে অটোট্রপিক, বোঝাই যাচ্ছে নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে। হেটারোট্রপিক পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না। বলছে এই অটোট্রপিক আবার দু প্রকার হতে পারে, এক কেমো অটোট্রপিক হতে পারে আর দ্বিতীয় হচ্ছে ফোটো অটোট্রপিক হতে পারে। ফোটো অটোট্রপিক অর্থাৎ স্বভোজী কিন্তু যারা সূর্যালোক ব্যবহার করে নিজের খাদ্য নিজে সংশ্লেষ করে। কেমো অটোট্রপিক অর্থাৎ এরাও স্বভোজী কিন্তু এরা সূর্যালোকের পরিবর্তে এরা রাসায়নিক উপাদান ব্যবহার করে খাদ্য সংশ্লেষ করে। কেমো কথার অর্থ মানে সাধারণত কেমিক্যালকে বোঝাচ্ছে, রাসায়নিক পদার্থকে বোঝাচ্ছে, রাসায়নিক উপাদানকে বোঝাচ্ছে, কেমো অটোট্রপিক। এবার বলছে এখানে দেখতে পাচ্ছি যে ফোটো অটোট্রপিক দু প্রকার হতে পারে। বিভিন্ন গ্রিন সালফার ব্যাকটেরিয়া এরা হচ্ছে ফোটো অটোট্রপিক, বিভিন্ন পার্পল সালফার ব্যাকটেরিয়া এরা হচ্ছে ফোটো অটোট্রপিক। আবার বলছি গ্রিন সালফার ব্যাকটেরিয়া, পার্পল সালফার ব্যাকটেরিয়া। তোমরা যদি একটু রেফারেন্স বই দেখো, রেফারেন্স বই বলতে যে কোনো, বিশেষ করে যাদের সাঁতরা প্রকাশনী বই রয়েছে বা ছায়া প্রকাশনীর বই রয়েছে, তাহলে দেখবে যে সেখানে বিভিন্ন উদাহরণও দেওয়া রয়েছে। তো একটু উদাহরণগুলো দেখে রাখলে ভালো হয় সকলের জন্য। আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে একটা সুন্দর ছক করা আছে এবং সেই ছকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া পুষ্টির ওপর নির্ভর করে ভাগ করা হয়েছে এবং তার উদাহরণগুলো মোটামুটি দেওয়া আছে, তো একটু দেখে নিতে পারো অবশ্যই। কেমো অটোট্রপিক, কেমো অটোট্রপিক আমরা কি সেটা আগেই জেনেছি। এখানে বিভিন্ন প্রকারের কেমো অটোট্রপ আমরা দেখতে পাই। সালফার ব্যাকটেরিয়াগুলি হচ্ছে কেমো অটোট্রপিক, হাইড্রোজেন ব্যাকটেরিয়া হচ্ছে কেমো অটোট্রপিক, আয়রন ব্যাকটেরিয়া কেমো অটোট্রপিক, মিথেন ব্যাকটেরিয়া কেমো অটোট্রপিক, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, কার্বন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার ভেদে হয়ে থাকে। তার মধ্যে যদি দেখো তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের কাজে লাগে। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকক্কাস, আমরা জানি যে এগুলি মূলত পরিবেশের নাইট্রোজেনকে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত করে, আমরা বলতে পারি। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াও সাধারণত বলতে পারি কেমো অটোট্রপিক, এরা পরিবেশের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিণত করে, যেমন ব্যাসিলাস মাইকোয়েডিস। তো এটা বুঝতেই পারছো কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আমি জেনে রাখি তাহলে বিশেষ করে আমরা বলতে পারি যে নাইট্রোজেন চক্র আলোচনা করতে গিয়ে নাইট্রিফিকেশন প্রক্রিয়া বা অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় মানে ব্যবহৃত যে জীব, মানে জীবজ নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া পড়তে গিয়ে আমাদের বিশেষ অসুবিধা হয় না। বাকিগুলো একটু ধারণা রাখলে সুবিধা হয়, তবে এটা এখানেও আলোচনা করা যেতে পারে। বিশেষ করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, এমনকি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এখানে হয়তো দেওয়া নেই। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ডিনাইট্রিফিকাস, এটা আমরা জানি, আমরা পড়েছি মোটামুটি, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। একটু বই থেকে সেটাকে আলাদা করে দেখে চিহ্নিত করে নিতে পারো উদাহরণগুলো। বলছে হেটারোট্রপিক, এটা আবার তিন প্রকার হতে পারে। পরভোজী, পরভোজী তিন প্রকারের হতে পারে। দেখো পরভোজী তিন প্রকারেরই প্রধানত হয়, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক এবং সিমবায়োটিক। স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতজীবী, স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতজীবী, প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী এবং সিমবায়োটিক অর্থাৎ মিথজীবী। বিভিন্ন উদাহরণ একটু আলাদা করে দেখে নেওয়া যায়, একটু আমরা এনসিইআরটির ভাষাটা দেখে নেব। অটোট্রপিক ব্যাকটেরিয়াতে প্রথমে বলা হয়েছে যে ফটোসিনথেটিক যারা, অর্থাৎ ফটোসিনথেটিক মানে যারা ফটো অটোট্রপিক। দিস ব্যাকটেরিয়া হ্যাভ গ্রিন সানলাইট ট্র্যাপিং পিগমেন্ট কল ব্যাকটেরিওক্লোরোফিল। এই যে যারা ফটো অটোট্রপ, এদের নিজস্ব ক্লোরোফিল রয়েছে। স্বাভাবিক, ক্লোরোফিল এই সূর্যালোক ব্যবহার করে একমাত্র খাদ্য উৎপন্ন করতে পারে।
তো সেখানে এদের নিজস্ব ক্লোরোফিল রয়েছে, যাকে বলা হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল, যাকে বলা হয় ব্যাকটেরিয় ক্লোরোফিল। মাথায় রাখবে, বলছে দিজ আর ফাউন্ড অ্যাট দ্য বটম অফ পন্ডস অ্যান্ড লোটাস। ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস ডাজ নট রিলিজ অক্সিজেন। খুব গুরুত্বপূর্ণ। ফটো অটোট্রফস যারা, দেখো এমনি ফটোসিনথেসিস প্রক্রিয়া আমরা যদি আলোচনা করে দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে তার রাসায়নিক সমীকরণই যদি দেখি, তাহলে দেখব যে এই প্রক্রিয়ার সময় অক্সিজেন নির্গত হয়। তবে ব্যাকটেরিয়ার ফটোসিনথেসিসের ক্ষেত্রে অক্সিজেন নির্গত হয় না। এটা কেন হয় না সেটা আলাদা করে আলোচনার সুযোগ রয়েছে, সেটা পরে করা যেতে পারে। আপাতত এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। এটাই প্রশ্ন যে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিসে আমরা দেখব যে অক্সিজেন নির্গত হয় না। দিজ আর ফাউন্ড এট দ্য বটম অফ পন্ডস অ্যান্ড লোটাস। এটা বাসস্থান সম্পর্কে বলা হয়েছে। পুকুরে নিচের তলে সাধারণত এরা বসবাস করে। সাধারণত লোটাস, আশা করছি জানো যে পদ্মকে বোঝানো হয়েছে, তার নিচে এরা অবস্থান করে। বলছে কেমোসিনথেটিক, আগেই বলা হয়েছে যে দিস ব্যাকটেরিয়া আর এবল টু সিনথেসাইজ অর্গানিক ফুড ফ্রম ইনঅর্গানিক র মেটেরিয়াল। অজৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করে এরা জৈব খাদ্য উৎপন্ন করে, নিজেই করে। ওই জন্য কেমো অটোট্রপিক বলা হয়। ঠিক আছে, আমরা বলতে পারি যে বিভিন্ন এর উদাহরণ হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস, আয়রন ব্যাকটেরিয়া যেমন ফেরোব্যাসিলাস ফেরো অক্সিড্যান্স, সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া যেমন বেগিয়াটোয়া। আমি আবার বলবো, এই উদাহরণগুলো আশা করছি দেখতে পাচ্ছ যে এই উদাহরণগুলো মোটামুটি এনসিআরটিতে রয়েছে, তো আশা করছি এগুলো গুরুত্বপূর্ণ। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, বলছে দিস ব্যাকটেরিয়া অবটেন ফুড ফ্রম ডিফারেন্ট সোর্সেস। দিস মে বি অফ ফলোয়িং টাইপস। আমরা দেখেছি পরভোজী 3 প্রকার হতে পারে, স্যাপ্রোফাইটস, প্যারাসাইটস এবং সিম্বায়ন্টস। তো আমি আগেই বলে দিয়েছি, স্যাপ্রোফাইটস জেনারেলি তাদের মৃতজীবী বলা হয়। দে অবটেন ফুড বাই ডিকম্পোজিং ডেড বডিজ, এক্সক্রিটা অফ অ্যানিমালস, ডেড প্ল্যান্টস অ্যান্ড দেয়ার পার্টস। এরা বিয়োজকের ভূমিকা পালন করে। এরা বিভিন্ন প্রাণীর এবং উদ্ভিদের দেহের অবশিষ্ট অংশকে বিয়োজিত করে এবং সেখান থেকে এরা খাদ্য সংগ্রহ করে থাকে। আমরা বলতে পারি মৃত অবশিষ্ট অংশ থেকে সাধারণত এরা খাদ্য সংগ্রহ করে থাকে। প্যারাসাইট পরজীবী, এখানে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখব যে যারা পরজীবী পুষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে। যেমন এখানে একটু বানানটা হয়তো ভুল রয়েছে, কিন্তু আশা করছি বললে অসুবিধা হওয়ার কথা নয়। এই উদাহরণে যদি দেখো লেখা আছে সালমোনেলা টাইফিমুরিয়াম বলা হয়। সালমোনেলা হবে ওটা, ঠিক আছে, ওটা বি লেখা আছে, ওটা হবে এ। সালমোনেলা টাইফিমুরিয়াম টাইফয়েড রোগ সৃষ্টি করে। টাইফয়েড রোগ সৃষ্টি করে উইচ কজে, দেখো এইটা বেশি গুরুত্বপূর্ণ। এটা বেশি গুরুত্বপূর্ণ যে টাইফয়েড রোগ সৃষ্টি করে কোন অণুজীব না ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফোমুরিয়াম। ঠিক আছে, তো এটা বেশি গুরুত্বপূর্ণ, এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। সিম্বায়ন্টস, দিজ আর ব্যাকটেরিয়া লিভ ইন মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যাসোসিয়েশন উইথ আদার অর্গানিজম। এরা মিথজীবী সম্পর্ক গঠন করে এবং মিথজীবী সম্পর্কে বসবাস করে। আমি বলতে পারি, যেমন জানি, এটা আমরা সকলেই জানি, সিম্বায়ন্টস অর্থাৎ তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। অর্থাৎ এরা আমরা বলতে পারি যে মটর উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে এবং সাধারণত নাইট্রোজেন সংবন্ধনেও সাহায্য করে। আমরা বলতে পারি রাইজোবিয়াম। এছাড়া এখানে আরও একটি উদাহরণ দেওয়া আছে ব্যাসিলাস। ঠিক আছে, ব্যাসিলাস। একটু এগিয়ে যাব, বলছে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন একটু দেখবে। আমরা ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনটা এখানে আলাদা করে আলোচনা করে নেব। বলছে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশন। ঠিক আছে, বিভাজনের মাধ্যমে এরা সাধারণত আমরা বলতে পারি অযৌন জনন সম্পন্ন করে। ফিশন কথার অর্থ বিভাজন। সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন দে প্রডিউস স্পোর্স। একটু বই দেখলেই পেয়ে যাবে যে বিভিন্ন ধরনের রেণু সৃষ্টির মাধ্যমেও আমরা বলতে পারি প্রতিকূল পরিবেশে, আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন, অর্থাৎ প্রতিকূল পরিবেশের প্রতিকূলতায় এরা দেখা যায় যে এদের ক্ষেত্রে বিভিন্ন রেণু সৃষ্টি হয়, এদের রেণু সৃষ্টি হয়ে থাকে।
যেমন আমরা যদি দেখি তাহলে এন্ডোস্পোর তৈরি করে, অর্থাৎ দেহের অভ্যন্তরে যে রেণু তৈরি হয় তাকে এন্ডোস্পোর। এছাড়া কনিডিয়া তৈরি হয়, কনিডিয়া নামক স্পোর তৈরি হয়, গনিডিয়া তৈরি হয়, গনিডিয়া নামক স্পোর তৈরি হয়। তো হ্যাঁ, এটা হয়তো এনসিআরটিতে আলাদা করে উল্লেখ করা নেই, এটা টেক্সট বইয়ে পেয়ে যাবে। তবে এটা মাথায় রাখা দরকার যে অযৌন জনন কিসের মাধ্যমে হচ্ছে, এক হচ্ছে বিভাজন, আর দ্বিতীয় হচ্ছে রেণু উৎপাদন। আমরা বলতে পারি যে বিভাজন, এটা অঙ্গজ জননও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বলছে দে অলসো রিপ্রোডিউস বাই আ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের ক্ষেত্রে যৌন জননও দেখা যায়। তো এনসিআরটিতে সাধারণত আমরা দেখব যে শুধুমাত্র কনজুগেশন উল্লেখ করা আছে। তবে আমরা অবশ্যই এই কনজুগেশনের পাশাপাশি আমরা দেখে নেব যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন, কনজুগেশনের পাশাপাশি ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। বলছে দে অলসো রিপ্রোডিউস বাই আ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডপ্টিং আ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার। বলছে তাদের ক্ষেত্রে যে যৌন জনন প্রক্রিয়া আমরা দেখতে পাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিমিটিভ টাইপ, মানে প্রাচীনতম, সেটা প্রাচীনতম। এই প্রাচীনতম প্রক্রিয়ায় কি হয় না, প্রাচীনতম প্রক্রিয়া আমরা দেখবো যে ডিএনএ অর্থাৎ জেনেটিক বস্তুর স্থানান্তরণ হয়। আমি অফলাইনে যখন পড়িয়েছি আমি বুঝিয়েছি জননের কনসেপ্টটা। জননের যদি ব্রড কনসেপ্ট দেখি তাহলে কিছুই নয় যে জেনেটিক বস্তুর স্থানান্তরণ, বলতে পারি যে একটি জীব থেকে অপর জীবে বা এক জনু থেকে পরবর্তী জনুতে, একেই আমরা জনন বলতে পারি। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখতে পাচ্ছ যে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে যৌন জনন পদ্ধতি সেটি প্রাচীনতম একটি পদ্ধতি, যেখানে ডিএনএ ট্রান্সফার হয় একটি ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ায়। তো তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা আলোচনা করে থাকি, কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। দেখো ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয়তো এনসিআরটিতে আলাদা করে বলা নেই, না বলার কারণ আছে, কারণ এটা অন্য জায়গায় আলোচনা হয়েছে, অন্য জায়গায় আলোচনা হয়েছে। তো আমরা এখানেই আলাদা করে দেখে নেব কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। একটু দেখে নাও প্রথমে কনজুগেশন। কনজুগেশন কি দেখো, সংশ্লেষ, একে বলা হয় সংশ্লেষ বা একে আমরা সংযুক্তি বলে থাকি, আমরা একে কনজুগেশন বলে থাকি। তো এই প্রক্রিয়ায় দুটি ব্যাকটেরিয়া পরস্পরের কাছাকাছি আসে এবং তাদের মধ্যে সংশ্লেষ নালী গঠিত হয়। এখানে প্রশ্ন চলে আসে যে সংশ্লেষ নালী কিভাবে গঠিত হয়। না, ব্যাকটেরিয়ার দেহে পিলি বা পিলাই বলে একটি অঙ্গ আমরা এর আগের দিন আলোচনা করেছি, হয়তো যদি না করে থাকি তাহলে জেনে রাখো যে আমরা বিশেষ করে ব্যাকটেরিয়ার দেহে দেখব যে ফ্ল্যাজেলা, সিলিয়া, এগুলি গমনাঙ্গ, এই ধরনের গমনাঙ্গ পাওয়া যায়। এছাড়া পিলি এবং ফিমরি এই ধরনের অঙ্গ আমরা দেখতে পাই। তো পিলি বা পিলাই, অনেকে পিলাই বলে, অনেকে পিলি বলে। তো পিলি বা পিলাই এর কাজ কি না, এর কাজ হচ্ছে সাধারণত এই জননে সাহায্য করে। কিভাবে জননে সাহায্য করে, আমরা বলতে পারি যে এরা সংশ্লেষের সময়, সংযুক্তির সময় বা কনজুগেশন প্রক্রিয়ার সময় এরা সাধারণত বলা যেতে পারে যে একটি সংশ্লেষ নালী গঠনের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, সংযোগ স্থাপন করতে সাহায্য করে। দুটো ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ যে যখন পরস্পরের কাছাকাছি অবস্থান করে তখন তাদের মধ্যে একটি সংযোগ স্থাপন হচ্ছে একটি নালীর মাধ্যমে। একে সাধারণত আমরা সংশ্লেষ নালী বা কনজুগেশন নালী বলে থাকি। ঠিক আছে, আশা করছি ছবিটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো একটু বলবো, এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, আমি একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যারা নোট ডাউন করছো অবশ্যই। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কনজুগেশন পদ্ধতি। এই প্রক্রিয়ায় সাধারণত দুটি ব্যাকটেরিয়া পরস্পরের কাছাকাছি আসে এবং পিলাই বা পিলির সাহায্যে তারা সংশ্লেষ নালী গঠন করে এবং তাদের পিলি বর্ধিত হয়ে সংশ্লেষ নালী গঠন করে এবং তাদের এই সংশ্লেষ নালীর মাধ্যমে দুটি ব্যাকটেরিয়ার মধ্যে সংযোগ স্থাপন হয়, আমরা বলতে পারি। এখানে যে দুটি ব্যাকটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটি প্লাজমিড যুক্ত এবং অপর একটি প্লাজমিড বিহীন, আমরা বলতে পারি। ব্যাকটেরিয়ার একটা আমরা যদি দেখি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত বলা যেতে পারে যে অতিরিক্ত চক্রাকার বা গোলাকার যে ডিএনএ বা জেনেটিক বস্তু তাকে প্লাজমিড বলে। আমি আবার বলছি, একটু যারা নোট ডাউন করছো অবশ্যই নোট ডাউন
করে নিতে পারো। সাধারণত আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার নিজস্ব জেনম দেখতে পাই, নিজস্ব জেনম অর্থাৎ নিউক্লিয়েড বলা হয়। দেখতে পাচ্ছ যে যেটা বড় মানে যে ক্রোমোজোমটা দেখানো হয়েছে বড় আকারের, সেটা হচ্ছে তার নিজস্ব জেনম বা নিজস্ব ক্রোমোজোম বা নিজস্ব ডিএনএ যাই বলো, একে নিউক্লিয়েড বলে। কিন্তু এটা ছাড়াও দেখতে পাচ্ছ ছোট দ্বিতন্ত্রী গোলাকার একটি উপাদান আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার মধ্যে। এবং অবশ্যই দেখতে পাচ্ছ সকলে যে দুটি ব্যাকটেরিয়ার মধ্যে একটিতে এটি উপস্থিত রয়েছে, অপর একটিতে উপস্থিত নেই। তো নিজস্ব জেনম ছাড়া যদি অতিরিক্ত জেনম উপস্থিত থাকে তখন তাকে সেই অতিরিক্ত জেনমকে প্লাজমিড বলে। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার গোলাকার জেনেটিক বস্তু, অতিরিক্ত চক্রাকার দ্বিতন্ত্রী চক্রাকার গোলাকার বলা যেতে পারে জেনেটিক বস্তু। তো এখানে দেখতে পাচ্ছি যে একটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা উপস্থিত, অপর একটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা অনুপস্থিত। তো সাধারণত যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উপস্থিত তাকে ডোনার বা দাতা বলা হয়, যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনুপস্থিত তাকে সাধারণত বলা হচ্ছে, আমরা বলতে পারি যে রেসিপিয়েন্ট, বা তাকে বলা হয় গ্রহীতা, সে গ্রহণ করে। যে ডোনার তাকে F+ দ্বারাও চিহ্নিত করা। এখানে আমি ছবিটা যে কটা ছবি দেখছিলাম, মানে ফিগার দেখছিলাম, সবই প্রায় অস্পষ্ট ছিল। তো আমার উপায় ছিল না বলে আমি যে ফিগারটা এখানে ব্যবহার করেছি সেটাও একটু অস্পষ্ট রয়েছে। তো আশা করছি যারা নোট ডাউন করছো তারা শুনে লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে ডোনার ব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিয়া বলতে পারি, অর্থাৎ যে প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া তাদেরকে F+ দ্বারা চিহ্নিত করা হয়। আর যে রেসিপিয়েন্ট অর্থাৎ যে গ্রহীতা অর্থাৎ প্লাজমিড বিহীন তাকে F- দ্বারা চিহ্নিত করা হয়। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে সাধারণত এই প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়ার থেকে এই দ্বিতন্ত্রী প্লাজমিডের একটি তন্ত্রী সাধারণত এই সংশ্লেষ নালীর মাধ্যমে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া বা গ্রহীতা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। তার মানে প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া অর্থাৎ F+ ব্যাকটেরিয়া, F- ব্যাকটেরিয়া। দেখো, পজিটিভ কথার অর্থ হচ্ছে উপস্থিতিকে বোঝাচ্ছে, প্লাজমিডের উপস্থিতিকে। আর F- কথার অর্থ আমরা বলতে পারি যে প্লাজমিডের অনুপস্থিতিকে বোঝাচ্ছে। তো প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডের একটি, আমরা বলতে পারি যে একটি তন্ত্রী অপর প্লাজমিডবিহীন ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়। তাহলে অতিরিক্ত জেনেটিক বস্তু স্থানান্তরণ দেখতে পাচ্ছি। ট্রান্সফার অফ ডিএনএ হচ্ছে, এখানে ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল হচ্ছে। একটু আগে আমরা রিপ্রোডাকশন প্রক্রিয়া আলোচনা করতে গিয়ে, বিশেষ করে ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন আলোচনা করতে গিয়ে এই ভাষাটা দেখেছি যে জেনারেলি দে শো প্রিমিটিভ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন উইচ ইনভলভস ট্রান্সফার অফ ডিএনএ অর ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল। তো এখানে সেটাই দেখা যাচ্ছে যে একটি প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া থেকে তার অতিরিক্ত যে জেনেটিক বস্তু প্লাজমিড, তার একটি তন্ত্রী প্লাজমিডবিহীন ব্যাকটেরিয়ায় স্থানান্তরণ হচ্ছে এবং পরবর্তীকালে যে গ্রহণ করে সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই একটি তন্ত্রীর প্রতিলিপি গঠনের মাধ্যমে সেটি দুটি তন্ত্রীতে পরিণত হয়। প্রতিলিপি গঠনের মাধ্যমে সেটা দুটো তন্ত্রীতে পরিণত হবে। সেটা সব শেষে দেখতে পাচ্ছ যে উভয় ব্যাকটেরিয়াতে দুটি, মানে আমরা বলতে পারি যে উভয় ব্যাকটেরিয়াতে এই দ্বিতন্ত্রী চক্রাকার বা গোলাকার যে অতিরিক্ত জেনেটিক বস্তু সেটা উপস্থিত রয়েছে। তো উভয় F+, আমরা শেষে বলতে পারি যে উভয় F+, অর্থাৎ উভয় প্লাজমিড যুক্ত। এখানে লেখা রয়েছে কনজুগেশন, বলছে দ্য মেল সেল। এখানে মূলত আমরা বলতে পারি যে ডোনার তাকে মেল বলে বিবেচনা করা হয়, যে ডোনার তাকে মেল বলে বিবেচনা করা হয়, যে ডোনার তাকে মেল বলে বিবেচনা করা হয়। দ্য মেল সেল ডোনার সেল হ্যাজ ফার্টিলিটি প্লাজমিড অর F ফ্যাক্টর। একে আমরা F+ও বলি, মাথায় রাখবে। জননে অংশগ্রহণকারী প্লাজমিডকে F+ বলে। এখানে প্লাজমিড আমরা যদি আলোচনা করে দেখি, প্লাজমিড অতিরিক্ত জেনেটিক বস্তু, আবার এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যদি খুব গভীরে আলোচনা করা যায়, বিভিন্ন প্রকারভেদ আলোচনা করলে দেখব যে তাদের বিভিন্ন ভূমিকা রয়েছে। তার মধ্যে বিভিন্ন প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে F+। প্লাজমিডের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটি
যে ভূমিকা আমরা যদি দেখি বা প্রকারভেদ যদি দেখি তাহলে বলে এফ প্লাজমিড ফার্টিলিটি ফ্যাক্টর বলা হয়। এফ কথার অর্থ ফার্টিলিটি, অর্থাৎ যেটা মূলত জননে অংশগ্রহণ করে। এফ ফ্যাক্টর হুইচ কানেক্ট ইটসেলফ টু সেল ওয়াল অফ ফিমেল সেল রেসিপিয়েন্ট সেল, ফিমেল সেল। তো এখানে এটাই বলতে চেয়েছে যে ডোনার এবং রেসিপিয়েন্টের মধ্যে সংশ্লেষ নালীর মাধ্যমে সংযোগ স্থাপন হয় এবং যে অতিরিক্ত জেনেটিক বস্তুর স্থানান্তরণ ঘটে। এখানে অতিরিক্ত জেনেটিক বস্তু অর্থাৎ প্লাজমিড, অর্থাৎ আমরা একে এফ প্লাজমিড বলতে পারি, এফ প্লাজমিড বলতে পারি। এগিয়ে যাব, বলছে যে ট্রান্সফরমেশন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ট্রান্সফরমেশন বলছে দ্য প্রসেস ওয়াজ ডিসকভার্ড বাই গ্রিফিথ। আমি আগেও বললাম যে এই প্রক্রিয়াটা অবশ্যই আমাদের জানতে হয়। এই প্রক্রিয়াটা জানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরবর্তীকালে দেখব যে এই গ্রিফিথের এক্সপেরিমেন্ট দ্বারাই প্রমাণিত হয়েছে যে ডিএনএই হচ্ছে জেনেটিক বস্তু। তো আমরা যদি এখন থেকে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটা জেনে রাখি, ওই যে আমি একটু আগেই বললাম যে এখানে এনসিইআরটিতে হয়তো আলাদা করে ট্রান্সফরমেশন প্রক্রিয়ার ব্যাখ্যা দেওয়া নেই, কিন্তু অন্য জায়গায় এনসিইআরটিতেই সুযোগ রয়েছে এটা আলোচনা করার। তো এখানে একটু গুছিয়ে আলোচনা করে নিতে অসুবিধা নেই আশা করা যাচ্ছে। বলছে ট্রান্সফরমেশন দ্য প্রসেস ওয়াজ ডিসকভার্ড বাই গ্রিফিথ ইন 1928। এটা গুরুত্বপূর্ণ অবশ্যই যে এই প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন, গ্রিফিথ বলে একজন ভদ্রলোক। এটা খুবই গুরুত্বপূর্ণ। It is a process where segment of DNA are transferred from one bacterial cell to another via the liquid medium. দেখো এখানে খুব গভীরে আমি যাব না, অফলাইনে হয়তো আমি একটু গভীরে গিয়ে বুঝিয়েছি, একটু সংক্ষেপেই বলবো, একটু চেষ্টা করবে বুঝে নেওয়ার, পরে অসুবিধা হলে আলাদা করে জিজ্ঞেস করে নেবে। বলছে যে সাধারণত দিস প্রসেস অলসো ইনভলভ ট্রান্সফার অফ ডিএনএ। তো প্রথমে এটা বুঝতে হবে যে এই পদ্ধতির মাধ্যমেও জেনেটিক বস্তুর স্থানান্তরণ হয়, কিন্তু একটু প্রক্রিয়াটা আলাদা। আগে কনজুগেশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জেনেটিক বস্তু স্থানান্তরণ হয়, সেটা সংশ্লেষ নালীর মাধ্যমে হয়। এখানে আলোচনা যদি করা হয় প্রক্রিয়াটাকে, তাহলে আমরা দেখব যে সাধারণত ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু তার মানে খণ্ডাংশ, অপর ব্যাকটেরিয়া দ্বারা যখন গৃহীত হয়, এবং এই স্থানান্তরণের যে প্রক্রিয়া সেটা সাধারণত আমরা বলতে পারি লিকুইড মিডিয়ামে হয়ে থাকে, অর্থাৎ তরল মাধ্যমে এই স্থানান্তরণ হয়। তো একটি ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু তার খণ্ডাংশ তরল মাধ্যমে বলা যেতে পারে যে পরিবাহিত হয়ে অপর ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে বা অপর ব্যাকটেরিয়া দ্বারা গৃহীত হয় এবং তার জেনেটিক বস্তুর সঙ্গে যুক্ত হয়। দেখতে পাচ্ছ এখানে একটি ব্যাকটেরিয়া, তার জেনেটিক বস্তু সাধারণত লাল বর্ণে দেওয়া আছে, অপর ব্যাকটেরিয়া তার জেনেটিক বস্তু নীল বর্ণে বোঝানো হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে এই লাল বর্ণের যে জেনেটিক বস্তু তার খণ্ডাংশ, এবং খণ্ডাংশগুলি সাধারণত দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া কোষ থেকে বেরিয়ে বা ব্যাকটেরিয়া কোষ থেকে মুক্ত হয়ে অপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে প্রবেশ করছে এবং যে গ্রহণ করছে তার যে জেনেটিক বস্তু, অর্থাৎ নীল বর্ণে যেটা চিহ্নিত করা আছে তার জেনেটিক বস্তু অন্তর্ভুক্ত হচ্ছে, সবশেষে দেখানো হয়েছে। এটা আরো ভালো বোঝা যায় যদি একটু মানে গভীরে যাওয়া যায়। সাধারণত পালন মাধ্যমে বা পরীক্ষাগারে, আমরা পালন মাধ্যম বলতে পুষ্টি মাধ্যম বা নিউট্রিয়েন্ট মিডিয়াম বলতে পারি। তো এখানে এই লিকুইড মিডিয়াম যেটা বলা হয়েছে বা লেখা আছে, বলতে পারো যে এটা পালন মাধ্যমকেই বোঝাচ্ছে, পুষ্টি মাধ্যমকে বোঝাচ্ছে, পরিপোষক মাধ্যমকে বোঝাচ্ছে বা নিউট্রিয়েন্ট মিডিয়ামকে বোঝাচ্ছে। পরীক্ষাগারে যখন কোনো ব্যাকটেরিয়া বা অণুজীব পালন করা হচ্ছে তো স্বাভাবিকভাবে তাকে একটি কাচের পাত্রে রেখে পালন করা হয়, এবং পালনের করতে গেলে গবেষণার উদ্দেশ্যেই পালন করা হবে, তাই না? গবেষণার উদ্দেশ্যেই পালন করব। এবার স্বাভাবিকভাবে যখন গবেষণার উদ্দেশ্যে আমি তাকে পালন করব, আমার উদ্দেশ্য হবে তাকে বাঁচিয়ে রাখা, এবং তাকে বাঁচিয়ে রাখতে গেলে তাকে আমাকে পুষ্টি সরবরাহ করতে হবে। তো পরীক্ষাগারে বিশেষ করে কাচের পাত্রে একটা পুষ্টি মাধ্যম তৈরি করা হয় এবং তার উপর ব্যাকটেরিয়া
রেখে পালন করা হয়ে থাকে, তার ওপর ব্যাকটেরিয়া রেখে পালন করা হয়ে থাকে। তো এই পালন মাধ্যমটাকে এখানে লিকুইড মিডিয়াম বলা হয়েছে। তো ধরে নিলাম একটি ব্যাকটেরিয়া রাখা আছে এবং পরে যদি অপর কোনো ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া স্ট্রেন যদি যুক্ত করা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে একটি ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়া সরাসরি এই জেনেটিক বস্তু গ্রহণ করে নিতে সক্ষম। বিশেষ করে দেখতেই পাচ্ছি যে একটি ব্যাকটেরিয়া থেকে সেটি মুক্ত হয়ে কোষ প্রাচীর, অপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে তার দেহে প্রবেশ করে এবং তার জেনেটিক বস্তু অন্তর্ভুক্ত হয়। এবং আমি বলতে পারি যে এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটি পূর্বের ব্যাকটেরিয়ার মতো আচরণ করে, তার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, এক কথাই বলতে পারো তার রূপান্তর হয়। এই জন্য এই প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন বলা হচ্ছে। অর্থাৎ যে ব্যাকটেরিয়াটি, নতুন যে ব্যাকটেরিয়াটি রিকম্বিনেন্ট যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন সংযুক্তি যেখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ শেষে, তার ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যের পরিবর্তন দেখব, তার জেনেটিক বস্তুর পরিবর্তন দেখব, তার রূপান্তর দেখব। এই জন্যই একে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। কিসে রূপান্তরিত হচ্ছে না, যে ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু সংগ্রহ করছে তার মানে সেই ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের রূপান্তরিত হচ্ছে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। খুব সরল রাখার চেষ্টা করবে যে একটি ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ায় সাধারণত জেনেটিক বস্তু স্থানান্তরণ সরাসরি পুষ্টি মাধ্যমের বা তরল মাধ্যমের বলা যেতে পারে। তো সেটাকেই আমরা বলতে পারি ট্রান্সফরমেশন, সেটাকেই বলতে পারি ট্রান্সফরমেশন। একটু এগিয়ে যাবো, ট্রান্সডাকশন। দেখো একটু সরল রাখবো, ঠিক আছে, খুব গভীরে যাব না। এই ট্রান্সডাকশনটাও আমাদের মানে অন্য জায়গায় আলোচনার সুযোগ রয়েছে, এখানে একটু জেনে নেব যে ট্রান্সডাকশনও হচ্ছে ব্যাকটেরিয়ার জননের একটি পদ্ধতি। তো খুব সরল করে যদি বলতে হয়, আমরা বলতে পারি যে ভাইরাসের মাধ্যমে, ভাইরাস বা ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ হলো ফাজ ভাইরাস। তো এই ব্যাকটেরিওফাজের মাধ্যমে বা এই ফাজ ভাইরাসের মাধ্যমে যখন জেনেটিক বস্তুর স্থানান্তরণ এক ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়াতে হয়, জেনেটিক বস্তু, আমি আবার বলছি, জেনেটিক বস্তুর স্থানান্তরণ, কারণ এটাইকেই জনন বলছে। তো যে এখানেও জেনেটিক বস্তু স্থানান্তরণ দেখতে পাচ্ছি এক ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ায়, কিন্তু কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি না, ভাইরাসের মাধ্যমে, ফাজ ভাইরাসের মাধ্যমে। তো একটু প্রক্রিয়াটা এখানে যতটুকু সরল করে বোঝা যায় একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যারা নোট ডাউন করছো তারা সাধারণত একটা অ্যারো ডায়াগ্রাম দিয়ে পয়েন্টগুলো লিখে নিতে পারো, এঁকেও নিতে পারো। পরে আঁকতে যদি এই মুহূর্তে অসুবিধা হয় তাহলে আমি তাদেরকে বলতে পারি যে পরে বই দেখে আলাদা আলাদা করে এঁকে নিতে পারো স্টেপগুলো, একটু দেখে নাও। বলছে একটি ব্যাকটেরিয়া সেটি একটি ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, একটি ব্যাকটেরিয়া সেটি একটি ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, ফাজ ভাইরাস ব্যাকটেরিওফাজ। তো স্বাভাবিকভাবে এই ফাজ ভাইরাস সে তার নিউক্লিক অ্যাসিড, ফাজ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, এটাও গুরুত্বপূর্ণ জেনে রাখো। ফাজ ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড সেটা কি, সেটা হলো ডিএনএ। তো আমরা বলতে পারি সে তার ডিএনএটাকে এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করায়, এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করায়। প্রথমে ব্যাকটেরিয়া কোষ সংলগ্ন হয়, ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। কিভাবে করে? আমি বলতে পারি যে তার ডিএনএটাকে ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করায়। দেখো দুটো আলাদা বর্ণে দেওয়া আছে, ব্যাকটেরিয়ার জেনমটা নীল বর্ণে চিহ্নিত করা হয়েছে আর ফাজ ভাইরাসের ডিএনএটা লাল বর্ণে চিহ্নিত করা হয়েছে। এখানে এই ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর সাধারণত এরা কিছু উৎসেচক ক্ষরণ করে। যে উৎসেচক, এবার তুমি বলবে স্যার এরা কিভাবে উৎসেচক ক্ষরণ করতে পারে? দেখো কোষের বাইরে এরা জীবিত, কোষের দেহের মধ্যে কোষের বাইরে মানে পোষক কোষের বাইরে এরা মৃত, কিন্তু পোষক কোষের ভেতরেই এরা একমাত্র জীবিত। এরা সাধারণত ব্যাকটেরিয়ার যে প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটা নিজের দিকে পরিচালনা করে। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখতে গেলে এরা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ব্যাকটেরিয়ার কোষেরই উপাদান ব্যবহার করে আমরা বলতে পারি যে এদের জেনেটিক, ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর বিশ্লেষণ ঘটায়। অর্থাৎ বিশ্লেষণ বা বিশ্লিষ্ট হওয়ার ফলে
ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু খণ্ডাংশে পরিণত হয়। দ্বিতীয় যে ছবিটি ফিগারটি দেখতে পাচ্ছ, সেখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে নীল বর্ণে ব্যাকটেরিয়ার জেনম সেটি খণ্ডাংশে পরিণত হয়েছে। তাহলে ভাইরাসের জেনম প্রবেশ করানো হলো, ভাইরাসের জেনম ব্যাকটেরিয়ার উপাদান বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিজের দিকে পরিচালনা করে, এক কথায় ব্যাকটেরিয়ার উৎসেচককেই ব্যবহার করে আমরা বলতে পারি ব্যাকটেরিয়ার জেনমের বিশ্লেষণ ঘটালো, ফলে ব্যাকটেরিয়ার জেনম খণ্ডাংশে পরিণত হলো। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই ভাইরাসের জেনম ব্যাকটেরিয়ার জেনমের সঙ্গে যুক্ত হয়ে যায়। অর্থাৎ যদি এইভাবে ভেবে দেখো যে এটা ভাইরাসের জেনম, ভালো করে বুঝবে, ভাইরাসের জেনম খণ্ডাংশ লাল বর্ণে দেওয়া আছে, আর ধরে নাও এটা ব্যাকটেরিয়ার জেনম যেটা নীল বর্ণে চিহ্নিত করা আছে। তো স্বাভাবিকভাবে এগুলি খণ্ডাংশে পরিণত হয়েছে। এরপর আমরা দেখব যে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার জেনম এবং ভাইরাসের জেনম পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এরপর ভাইরাসের যে জেনম ভালো করে বুঝবে, সে স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়ার মানে কোষের বিভিন্ন উপাদান ব্যবহার করে উৎসেচক গঠন করে বা প্রোটিন গঠন করে। আবার বলছি, যুক্ত হয়ে গেল এবং ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের বিভিন্ন প্রোটিন ব্যবহার করে বলতে পারো যে আবরণী যুক্ত হয়। দেখো আবার ভাইরাসগুলো আবরণী যুক্ত হয়েছে, আবার ভাইরাসগুলো আবরণী ব্যাকটেরিয়া জেনমকে পরিচালনা করে এবং তাকে দিয়ে প্রোটিন তৈরি করায় এবং সেই প্রোটিন ব্যবহার করে নিজে আবরণী যুক্ত হয়। এক কথায় ব্যাকটেরিয়ার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিজের দিকেই পরিচালনা করছে। প্রথমে তার জেনমকে ভেঙে দিল, তারপর তার জেনমের সঙ্গে যুক্ত হলো এবং ব্যাকটেরিয়া দিয়ে প্রোটিন সংশ্লেষ ঘটালো, সেই প্রোটিন ব্যবহার করে নিজে আবরণী যুক্ত হলো। এখানে একটু পার্থক্য রয়েছে। যখন আবরণী যুক্ত হয়েছে তুমি দেখবে যে এই ভাইরাসগুলির মধ্যে মানে ব্যাকটেরিওফাজগুলির মধ্যে তার নিজস্ব লাল বর্ণের জেনম দেখানো হয়েছে, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে লাল বর্ণের জেনমের সাথে সাথে নীল বর্ণের ব্যাকটেরিয়ার জেনমের খণ্ডাংশ উপস্থিত আছে। স্বাভাবিক থাকাটা স্বাভাবিক, কারণ এরা তো যুক্ত হয়ে গেছিল। তাহলে আমি বলতে পারি যে এরপর ভাইরাস যখন সম্পূর্ণ দেহ গঠন করে, আবরণী যুক্ত হয়ে যখন এই ফাজ ভাইরাস সম্পূর্ণ দেহ গঠন করছে, তখন এই ব্যাকটেরিয়ার খণ্ডাংশ তার মধ্যে থেকেই যায়, রয়ে গেছে। এবার বলছে ব্যাকটেরিয়ার দেহ বিদীর্ণ হয়ে ভাইরাসগুলো মানে ব্যাকটেরিওফাজগুলো মুক্ত হয়, দেখানো হয়েছে 3 নম্বর ফিগারে। এই ব্যাকটেরিওফাজ যার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএরও খণ্ডাংশ উপস্থিত, এই ব্যাকটেরিওফাজ যেগুলো মুক্ত হচ্ছে তার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএর খণ্ডাংশ উপস্থিত। তো এরা মুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবে দেখো এরা হচ্ছে অব্লিগেটরি প্যারাসাইট, অব্লিগেটরি বাধ্যতামূলক পরজীবী। তো স্বাভাবিকভাবে এরা ব্যাকটেরিয়ার দেহ থেকে যখন মুক্ত হবে এরা অপর পোষক দেহ সংলগ্ন হবে। এরা যেহেতু বাধ্যতামূলকভাবে পরজীবী, ফলে এরা আবার অপর ব্যাকটেরিয়ার দেহ সংলগ্ন হবে। তো দেখো ব্যাকটেরিয়ার দেহ 3 নম্বরে দেখানো হয়েছে যে ব্যাকটেরিয়ার দেহ থেকে মুক্ত হয়ে এরা আবার অপর ব্যাকটেরিয়ার দেহে সংলগ্ন হয়েছে এবং অপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেই একই জিনিস দেখব। কি দেখতে পাবো? এরা জেনেটিক বস্তু প্রবেশ করাবে। এবার ভেবে দেখো যে এদের যে জেনেটিক বস্তু এর সঙ্গে তো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যুক্ত আছে, মানে পূর্বের যে ব্যাকটেরিয়া তারও তো জেনেটিক বস্তুর খণ্ডাংশ রয়েছে। তাই দেখবে যে জেনেটিক বস্তু যেটা প্রবেশ করানো হয়েছে তার মধ্যে লাল বর্ণের খণ্ডাংশও আছে, তার মধ্যে নীল বর্ণের খণ্ডাংশও আছে এবং পাশে আলাদা করে ব্যাকটেরিয়ার নিজস্ব জেনমও আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে
অপর ব্যাকটেরিয়ায় জেনেটিক বস্তুর স্থানান্তরণ। তো এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সডাকশন। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সডাকশন। আশা করছি এখানে কোনো অসুবিধা থাকার কথা নয়। একটু গভীরে আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, তবে চিন্তার কোনো কারণ নেই, আমাদের সুযোগ আছে। আমরা যখন ভাইরাস আলোচনা করব তখন এখানে যে প্রশ্নগুলো হয়তো এই মুহূর্তে মাথায় আসছে সেই প্রশ্নগুলো হয়তো আর আলাদা করে মাথায় আসবে না। মানে আমাদের ডাউট যেটা রয়েছে সেটা আশা করছি যদি ভাইরাসের জনন পদ্ধতি আলোচনা করি তাহলে আমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত যেটুকু বলা হলো, আমি বলেছিলাম যারা নোট ডাউন করছো একটু অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে পারলে নোট ডাউন করতে পারো, পরে আলাদা করে টেক্সট বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নিতে পারো, সুবিধাই হবে। এগিয়ে যাব। বলছে যে ব্যাকটেরিয়ার গুরুত্ব, ইম্পর্টেন্স। দেখবে এনসিআরটি তো ইউ ব্যাকটেরিয়ার একদম শেষের দিকে সাধারণত তার মানে খানিকটা তার গুরুত্ব সম্পর্কে বলা আছে। তো অবশ্যই বুঝতে পারছো যে আমি এনসিআরটি ছাড়াও আরও কিছু অতিরিক্ত গুরুত্ব এখানে আলোচনা করার চেষ্টা করেছি। একটু যদি দেখো তাহলে শুরুতেই বলবো যে ব্যাকটেরিয়ার ন্যাচারাল স্ক্যাভেঞ্জার্স। দে এক মিনিট, এক মিনিট। আচ্ছা, রূপম, কি নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে বাবা? বারবার বেরিয়ে যাচ্ছ, নেটওয়ার্কে কি খুব প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, একটু প্রবলেম আসছে একটু। আচ্ছা ঠিক আছে, দেখো একটু। তাছাড়া তো রেকর্ডিংটা আশা করছি আজকে দিয়ে দিতে পারবো, একটু দেখে নিতে পারবে, একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? বলছে ব্যাকটেরিয়া আর ন্যাচারাল স্ক্যাভেঞ্জার্স। তো স্ক্যাভেঞ্জার কাদের বলে? দেখো আমি আবার বলছি যে কিছু কিছু জিনিস আছে যেটা তুমি হয়তো এখানে এনসিআরটিতে নেই কিন্তু আমরা আলোচনা করছি, হয়তো অনেকেই অবাক হবে যে এনসিআরটির বাইরে গিয়ে আলোচনা করছি। আমি বারবার বলছি দরকার রয়েছে। যেমন এখানে যদি এইভাবে ভেবে দেখো যে আমার এই স্ক্যাভেঞ্জার যে টার্মটা সেটা আমার দরকার, কারণ এটা আমাকে বায়োলজি পড়তে গেলে এই টার্মটার সঙ্গে পরিচিত থাকতে হয়। তো একটু বলবো যে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে আলাদা যেগুলো রয়েছে সেগুলোকে একটু নোট ডাউন যদি করো খুব সুবিধা হয়। নোটও আমি অবশ্যই ফরওয়ার্ড করে দেবো, সেখানেও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দেখে নাও, বুঝে নাও। বলছে ব্যাকটেরিয়া আর ন্যাচারাল স্ক্যাভেঞ্জার্স। স্ক্যাভেঞ্জার্স স্ক্যাভেঞ্জার্স কাদের বলে? বলছে দে অবটেন দেয়ার নিউট্রিশন বাই ডিকম্পোজিং ডেড বডিজ। এক কথায় বলতে পারো যে আমরা যে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন দেখেছি সেখানে দেখেছি যে মূলত জীব মৃত দেহের ওপর নির্ভরশীল, তারা বিয়োজকের ভূমিকা পালন করে এবং মৃত দেহের ওপর নির্ভরশীল আমরা বলতে পারি, ঠিক আছে? তো বলতে পারো যে স্ক্যাভেঞ্জার্স বলতে এখানে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনকেই বোঝানো হয়েছে, অর্থাৎ মৃতজীবী পুষ্টির প্রক্রিয়াকেই বোঝানো হয়েছে। তো স্বাভাবিকভাবে সরল করে যদি বলতে হয় তাহলে স্ক্যাভেঞ্জার্স অর্থাৎ জেনারেলি কাদের বলে? যারা মৃত দেহ অবশিষ্ট অংশের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল তাদেরকেই স্ক্যাভেঞ্জার্স বলে। তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে, আমি পরে পার্থক্যতে আসছি যে স্যাপ্রোফাইট আর স্ক্যাভেঞ্জারের মধ্যে পার্থক্য কী আছে। পার্থক্য আছে, আমি আবার বলছি, স্যাপ্রোফাইটস অর্থাৎ মৃতজীবী আর স্ক্যাভেঞ্জার্স তাদের মধ্যে একটা পার্থক্য অবশ্যই রয়েছে, এটা পরে আসছি। কিন্তু আপাতত এটুকু জানবে যে স্যাপ্রোফাইটস অর্থাৎ মৃতজীবী তারাও মৃত দেহের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল। স্ক্যাভেঞ্জার্স এরাও মৃত দেহের অবশিষ্ট অংশের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল, ঠিক আছে? এটা আপাতত এইটুকুই জেনে রাখো। এবার বলছে যে দে অবটেন দেয়ার নিউট্রিশন বাই ডিকম্পোজিং ডেড বডিজ। ডিকম্পোজিং ডেড বডিজ অর্থাৎ মৃত জীবদেহের বিয়োজন ঘটিয়ে তারা তাদের পুষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে। বিয়োজকের ভূমিকা, এক কথায় এরা বিয়োজকের ভূমিকা পালন করে, সেটা আমরা শুরুতেই দেখেছি। 5 কিংডম ক্লাসিফিকেশনে যে ফিগারটা দেখানো হয়েছে, যে ছবিটা আমরা আলোচনা করেছি, সেখানে বাস্তুতান্ত্রিক ভূমিকা আলোচনা করতে গিয়ে দেখেছি মনেরা দে আর বেসিক্যালি ডিকম্পোজার্স, এরা বিয়োজকের ভূমিকা পালন করে, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় পয়েন্ট দেখতে পারি
সাধারণত বিভিন্ন শিল্প ক্ষেত্রে এর ভূমিকা দেখা যায়। দিজ আর ইউজড ইন দ্য ফার্মেন্টেশন প্রসেস অফ ভিনিগার ম্যানুফ্যাকচারিং, ইয়োগার্ট মেকিং এক্সেট্রা। দই বা দুগ্ধ জাতীয় বিভিন্ন পদার্থ যেমন চিজ, পনির ইত্যাদি, এমনকি ভিনিগার প্রস্তুতিতেও এর বিশেষ গুরুত্ব আমরা পেয়ে থাকি। এটাও আলাদা করে আলোচনার জায়গা আছে। আমাদের 12-এ একটা চ্যাপ্টার রয়েছে মানব কল্যাণে অণুজীব। তো সেই মানব কল্যাণে অণুজীব আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন ভূমিকা আলোচনা করে থাকি, যে ফার্মেন্টেশনের মাধ্যমে, ফার্মেন্টেশন মানে সন্ধান প্রক্রিয়া, সন্ধান প্রক্রিয়া আশা করছি আমরা জানি। তো সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বিভিন্ন দুগ্ধজাতীয় উপাদান উৎপন্ন করে সেটা আলোচনা করা হয় সেখানে। একটু এখানে আপাতত দেখে নেবে যে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এই ভিনিগার, ইয়োগার্ট ইত্যাদি, ইয়োগার্ট হচ্ছে আমরা বলতে পারি যে দইকে বোঝায়, ঠিক আছে, ইয়োগার্ট, ঠিক আছে। বলছে সাম ব্যাকটেরিয়া help in rating of jute and coconut plant fibers. The separated fibers are used in making ropes or gunny bags. সাধারণত যে পাট বলতে পারি জুট এবং নারকেল গাছের যে ফাইবারটা থাকে সেটাকে বিয়োজিত করে সেটাকে পৃথক করতে সাহায্য করে। এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে এই ফাইবার বা এই জুট বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, দড়ি তৈরি করার জন্য, ব্যাগ তৈরি করার জন্য ইত্যাদি। এটাই বলা আছে। দ্য জেনাস স্ট্রেপ্টোমাইসিস হ্যাজ মেনি স্পিসিস ইউজ টু প্রডিউস ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স। ঔষধ উৎপাদনেও, অ্যান্টিবায়োটিক উৎপাদনেও ভূমিকা দেখা যায়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, একটু দেখবে, একটু উদাহরণগুলো দেখবে। সাম ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক্স ইউজিং ভেরিয়াস ব্যাকটেরিয়া আর নিওমাইসিন, ওমাইসেটিন, স্ট্রেপ্টোমাইসিন, গ্র্যামিসিডিন, ব্যাসিট্রেসিন ইত্যাদি। এই ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবায়োটিক সেটা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে উৎপন্ন করা হয়। ব্যাকটেরিয়ার এটা অর্থনৈতিক গুরুত্ব বলতে পারো। ব্যাকটেরিয়া প্লে ইম্পর্টেন্ট রোল ইন ডিফারেন্ট স্টেপস অফ নাইট্রোজেন সাইকেল। এটা এনসিআরটিতে আছে বাবা, এটা এনসিআরটিতে আছে। আশা করছি যদি একটু শেষের দিকে ইউ ব্যাকটেরিয়ার শেষের দিকে যদি একটু চোখ রাখো তাহলে দেখতে পাবে যে নাইট্রোজেন চক্রে আমরা ব্যাকটেরিয়ার বিশেষ ভূমিকা দেখতে পাই। সাম ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ইন নাইট্রোজেন সাইকেল, আমরা বলতে পারি যে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন, পরিবেশ থেকে নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া। নাইট্রোজেন চক্রে বিশেষ ভূমিকা দেখতে পাই ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এই ধরনের ব্যাকটেরিয়া দেখা যায়। দিজ আর ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এরা স্বাধীনভাবে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, এই ব্যাকটেরিয়া মিথজীবী সম্পর্কে সাধারণত নাইট্রোজেন আবদ্ধকরণ করতে সাহায্য করে। তো আশা করছি জানি, অসুবিধা হওয়ার কথা নয়। কিছু আরও ব্যাকটেরিয়া রয়েছে যারা বিভিন্ন রাসায়নিক উপাদানের বিয়োজন ঘটায়, যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোসোব্যাক্টার, সিউডোমোনাস বলতে পারো। সিউডোমোনাস আমরা আগে দেখেছি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা আমরা বলতে পারি যে নাইট্রেট এবং নাইট্রাইট, অ্যামোনিয়া এমনকি অ্যামোনিয়া একে মুক্ত নাইট্রোজেনে পরিবর্তন করতে সাহায্য করে। আমরা নাইট্রোজেন চক্র আমাদের মোটামুটি ধারণা সকলের রয়েছে এখানে, আশা করা যাচ্ছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। এটাই মানে এনসিআরটিতে আলাদা করে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। বলছে একটু দেখবে যে এনসিআরটিতে এই গুরুত্বর পাশাপাশি তার ক্ষতিকারক যে এফেক্ট, হার্মফুল এফেক্ট, সেগুলো আলোচনা করা আছে। তো সংক্ষেপেই বলা আছে, ঠিক আছে। আমি এখানে আরও কিছু যুক্ত করেছি যেগুলো অবশ্যই আমাদের এই মানে নিটের প্রিপারেশনে কাজে লাগবে। মানে অকাজের জিনিস কিছু এখানে নেই, সবটাই এখানে কাজের জিনিস, ঠিক আছে। বলছে সাম স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া লাইক ল্যাক্টোব্যাসিলাস স্পয়েল মিল্ক অ্যান্ড মিল্ক জাতীয় যে উপাদান আমরা বলতে পারি কি না, ল্যাক্টোব্যাসিলাস দুধকে নষ্ট করে দেয়, দুধকে নষ্ট করে। এই ল্যাক্টোব্যাসিলাসই আবার ব্যবহার হয় দুধ থেকে দই প্রস্তুতিতে, তো একটু বুঝবে যে এটা ক্ষতিকারক। যেমন অপরদিকে সন্ধান প্রক্রিয়ায় এই ল্যাক্টোব্যাসিলাসকে ব্যবহার করে আমরা আবার দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাতীয় উপাদানও সাধারণত ব্যবহার করতে পারি, বিভিন্ন দুগ্ধজাত উপাদান।
বলছে ফুড পয়জনিং অকার্স ডিউ টু দ্য প্রোডাকশন অফ টক্সিনস বাই সাম ব্যাকটেরিয়া লাইক ক্লস্ট্রিডিয়াম বোটিউলিনাম। এটা দেখো, এটা সাধারণ প্রশ্ন, বলতে পারো জেনারেল প্রশ্ন, নিটেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ফুড পয়জনিং কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটিউলিনাম। ফুড পয়জনিংয়ের অপর নাম হচ্ছে বোটিউলিজম। ফুড পয়জনিংয়ের অপর নাম হচ্ছে বোটিউলিজম। তো বোটিউলিজম কোন ব্যাকটেরিয়া দ্বারা হয় না ক্লস্ট্রিডিয়াম বোটিউলিনাম। দে কজ বোটিউলিজম which can kill humans by respiratory paralysis। এই বোটিউলিজমে ফুড পয়জনিং শুনতে হয়তো খুবই স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই বোটিউলিজম হলে অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুও হয়ে থাকে, সাধারণত রেসপিরেটরি প্যারালাইসিসের মাধ্যমে শ্বাসক্রিয়া লুপ্ত হয়, বলা যেতে পারে যে শ্বাসকার্য লোপ পায় এবং তার মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে। ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর ভেরিয়াস প্ল্যান্ট ডিজিজেস লাইক সাইট্রাস ক্যাঙ্কার। এটা এনসিআরটিতে আছে, এটা এনসিআরটিতে রয়েছে, ফলে এটাকে একটু চিহ্নিত করবে যে ব্যাকটেরিয়া আরও কিছু ক্ষতিকারক দিক আমরা দেখতে পাই। উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে ভেরিয়াস প্ল্যান্ট ডিজিজ লাইক, একটা উদাহরণ সাইট্রাস ক্যাঙ্কার ইন লেমন লিভস অ্যান্ড ফ্রুটস। সাইট্রাস ক্যাঙ্কার, দেখো সাইট্রাস আমরা যদি দেখি তাহলে লেবুতে সাইট্রিক অ্যাসিড পাই, তো সেই জন্য সেখান থেকেই নামকরণ হয়েছে সাইট্রাস ক্যাঙ্কার। রোগের নামটা কি না সাইট্রাস ক্যাঙ্কার। কোথায় দেখতে পাই? লেবুতে, লেমন লিভস মানে লেবুর পাতায়, লেবু গাছের পাতায় সাইট্রাস ক্যাঙ্কার। তো এটা এক ধরনের রোগ, উদ্ভিদের রোগ, লেবু গাছের রোগ। বলছে সফট রট ইন ক্যারট প্ল্যান্টস। গাজরের ক্ষেত্রে, গাজর যে উদ্ভিদ সেই তার ক্ষেত্রে একটা রোগ দেখতে পাই যাকে বলছে সফট রট। দেখো সফট মানে জানি, তো অনুবাদ করার প্রয়োজন নেই। রট অনুবাদ করলে হয়তো মানেটা অন্য দাঁড়িয়ে যাবে, সব কিছু অনুবাদ করা যায় না। রট মানে পচে যাওয়া। তো বুঝতেই পারছো এই রোগে সাধারণত উদ্ভিদের দেহের অংশ পচে যায়। সফট রট ইন ক্যারট প্ল্যান্টস। ব্লাইট ডিজিজ ইন রাইস প্ল্যান্টস। ব্লাইট ডিজিজ বলছে আরও একটি রোগ উদ্ভিদের উদাহরণ ব্লাইট ডিজিজ। একে বলছে ব্লাইট ডিজিজ। কার ক্ষেত্রে দেখতে পাই? রাইস প্ল্যান্ট অর্থাৎ আমরা বলতে পারি যে বিশেষ করে চালের যে উদ্ভিদ মানে ধানের যে উদ্ভিদ, ঠিক আছে। ক্রাউন গল ডিজিজ ইন অ্যাপেল ট্রিজ অ্যান্ড রোজ প্ল্যান্টস। তো এই উদাহরণগুলো এনসিআরটিতে রয়েছে, আশা করছি তোমরা নিজেরাও চিহ্নিত করতে পেরেছো। তো এখানে আলাদা করে হয়তো কোন উদ্ভিদে হয় সেটাও দেওয়া আছে, তো নোটটা পেলে এটা অবশ্যই আলাদা করে চিহ্নিত করে নেবে যে সাইট্রাস ক্যাঙ্কার, লেমন লিফ। দেখো সাইট্রাস ক্যাঙ্কার কে করে এটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে দেখা যায় যে সাইট্রাস ক্যাঙ্কার কোন অণুজীব দ্বারা হয়, কোথায় দেখা যায় সেটা খুব বিশেষ প্রশ্ন নাই আসতে পারে। জেনে রাখলে আমাদের সুবিধা হয়, ধারণা সুস্পষ্ট হয়। কিন্তু এইটা প্রশ্নটা যদি বলো যে স্যার এখান থেকে প্রশ্নটা কি, বেশি প্রশ্ন কি এক্সপেক্ট করতে পারো না। সাইট্রাস ক্যাঙ্কার কার দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়, ভাইরাস দ্বারা হয়, না আর্দ্রপ্রাণী দ্বারা হয়? সাইট্রাস ক্যাঙ্কার ব্যাকটেরিয়া দ্বারা হয়। ব্লাইট ডিজিজ অফ রাইস প্ল্যান্ট কার দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। ক্রাউন গল ডিজিজ কার দ্বারা হয়? সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয়। কার ক্ষেত্রে হয় যদি আলাদা করে এরকম প্রশ্ন আসে, তার জন্য আলাদা করে বলা আছে যে অ্যাপেল ট্রির ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজ হয়। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো একটু মুখস্থ করতে হয়, কিছু করার নেই। ইন হিউম্যানস ব্যাকটেরিয়া, পরের পয়েন্ট, ইন হিউম্যানস ব্যাকটেরিয়া কজ ডিজিজেস লাইক কলেরা। মানুষের ক্ষেত্রে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন কলেরা কে করে? ভিব্রিও কলেরি। গ্যাস্ট্রিক আলসার হেলিওব্যাক্টের পাইলোরি। টিউবারকিউলোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসাম বা টিউবারকুলোসিসও বলে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ বলা যেতে পারে যে বিভিন্ন যৌন সংসর্গে যে রোগ হয়ে থাকে তাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে। যৌন সঙ্গমের ফলে যে রোগগুলি গঠিত হয় তাকে সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়। এখানে যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে যেমন গনোরিয়া, এখানে একটু বানানটা ভুল রয়েছে, আমি বলছি একটু বুঝে বা শুনে লিখে নাও, পরে সুযোগ রয়েছে আলাদা করে এই গনোরিয়া রোগ সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন দেখে নেব। নিসেরিয়া গনোরি দুটো আলাদা। নিসেরিয়া হচ্ছে জেনাস,
গনোরি হচ্ছে স্পিসিস। এখানে পুরো এক হয়ে গেছে, বুঝতেই পারছো, টাইপিং মিস্টেক। ফলে আশা করছি যেহেতু বোঝা যাচ্ছে একটু নিজের মতো করে নোট ডাউন করবে। নিসেরিয়া গনোরি, গনোরিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া। সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম, ট্রিপোনিমা প্যালিডাম এই সিফিলিস রোগকে সৃষ্টি করে ট্রিপোনিমা প্যালিডাম। আমি বলছি এগুলো মুখস্থ করতেই হবে, এগুলো অবশ্যই কাজে লাগবে, কারণ এর সঠিক জায়গা রয়েছে যেখানে আলাদা করে এগুলোকে আমাদেরকে জানতে হয়। হয়তো এনসিআরটিতে এত আলাদা করে বলা নেই, কিন্তু এটার আলাদা করে অপর আমরা যদি দেখি যে বিভিন্ন চ্যাপ্টারে, একটা যেমন 12-এ আমাদের চ্যাপ্টার রয়েছে জননগত স্বাস্থ্য, সেখানে বিশেষ করে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো সম্পর্কে আমরা আলোচনা করি, সেখানে অবশ্যই এই সায়েন্টিফিক নেমগুলো রয়েছে। তো এখানেও জেনে নিচ্ছি, সেখানেও আরও একবার জেনে নেব অবশ্যই, তো অ্যাটলিস্ট পরিচিত থাকছি। তো প্রথমেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। বলছে ইন অ্যানিমালস লাইক হর্স, ক্যাটেল অ্যান্ড শিপ, অ্যানথ্রাক্স ডিজিজ ইজ কজড বাই অ্যানথ্রাসিস। ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে অ্যানথ্রাসিস। সে কী রোগ সৃষ্টি করে? অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কার ক্ষেত্রে দেখা যায়? ক্যাটেল অর্থাৎ গৃহপালিত পশু, যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন শিপ, গরু ইত্যাদি, এদের ক্ষেত্রে কি রোগ? অ্যানথ্রাক্স। কে করে? অ্যানথ্রাসিস। ঠিক আছে, এইভাবে বাবা একটু পড়তে হবে এবং প্রয়োজনে প্রাথমিকভাবে মুখস্থ করতে হবে।